আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা একটু আমাদের পেইড ক্লাসে যারা আছে ওদেরকে একটু মেনশন করে দাও। পেইড ক্লাসে যারা আছে তাদেরকে একটু কুইকলি মেনশন করে দাও। আর তোমরা বাকিরা জয়েন করতে করতে আমি একটু বোর্ডে কিছু লিখে নিই। আজকে আমরা কয়েকটা জেনারেল কনসেপ্ট নিয়ে আলোচনা করব। গ্যাস আজকেই হচ্ছে আমাদের গ্যাস রিলেটেড মোটামুটি সকল কথাবার্তা শেষ। এরপর আমরা আগামী ক্লাসে বাষ্প নিয়ে স্টার্ট করব। তো গ্যাসের আজকে লাস্ট ক্লাস। আজকেই হচ্ছে আমাদের গ্যাসের কিছু মনে করো আলাদা এক্সট্রা কিছু জিনিস যেগুলো আমাদের ফিজিক্সে একটু কম গুরুত্বপূর্ণ, তো সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা আলোচনা না, জাস্ট কথা বলবো। আর এখানে যেমন প্রথমে তুমি বোর্ডে দেখতেছো ভ্যান ডার ওয়ালসের ইকুয়েশন। এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের ফিজিক্সে খুব একটা নাই, তবে ইসাক স্যারের বইতে জাস্ট এটা উল্লেখ করছে। তো আমরা জাস্ট সূত্রটা কী এতটুকু জেনে নিব। আর এটার মেইন একবারে ভিতরে আমরা পড়বো না, আমরা শুধুমাত্র এটা বেসিক জিনিসটা জেনে নিব। এটা কেন ইউজ করা হয়, কোথায় ইউজ করা হয়, তবে আমাদের ইউজ করা লাগবে না, আমরা শুধু জেনে রাখবো। এমসিকিউর জন্য আমাদের ইনফরমেশানগুলো জেনে রাখতে হবে। তো এর জন্য কিছু শর্ত আছে, শর্তগুলো জেনে রাখতে হবে। আর এটা ডিটেলস কেন হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এগুলো আবার তোমাদের আলোচনা আছে, কিন্তু সেটা হচ্ছে তোমার কেমিস্ট্রিতে পরিবেশ রসায়ন না, সেকেন্ড পেপার প্রথমত ওইটাতে আলোচনা আছে। তো আমাদের এখানে যতটুকু না বললে না আমরা ততটুকু বলবো। মানে হচ্ছে গ্যাসের ইম্পর্টেন্ট টার্ম সব শেষ। আজকে হচ্ছে আমাদের তার আশেপাশে যে এক্সট্রা টার্মগুলো লাগে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো তোমরা জয়েন করতে করতে আমি কিছু লিখে লিখে নিই। তোমরা একটু বাকিরা জয়েন করতে থাকুক, আমি কিছু লিখে নিই। তোমরা একটু অন্যদেরকে একটু মেনশন করে দাও। আর আমার সাউন্ড আর ভিডিও ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। ওকে, আমি তাহলে কিছু লিখে নিই। বোর্ডের লেখাগুলো স্পষ্ট কিনা একটু কনফার্ম করিও। হ্যাঁ। আর ব্রডকাস্টিং ঠিক আছে কিনা একটু বলিও, সব কিছু ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু কনফার্ম করিও। হ্যাঁ, ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু কনফার্ম করিও। হ্যাঁ, আজকে অবস্থা কেন লিখে উপরে উঠে আবার নিচে নামতেছে, সোজা হয় না কেন?
হ্যাঁ, স্নেহা ইসলাম। আর একটু ডাগ্গা ডাগ্গা করে লিখিয়েন ভাইয়া। ডাগ্গা ডাগ্গা মানে কি? আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করি। হ্যাঁ, আমরা আমাদের ক্লাস শুরু করি। ওকে, আচ্ছা, তাহলে একটু ভালো করে খেয়াল করি সবাই। একটু আমরা এদিকে খেয়াল করি। আজকের টপিকসগুলো হচ্ছে একটু আনওয়ান্টেড টপিকস বলতে পারি। এগুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করতে পারবে তোমাদের কেমিস্ট্রি টিচাররা। এগুলো সম্পর্কে আমাদের জ্ঞানের পরিধি সীমিত। কেমিস্ট্রি যারা পড়ায় তাদের জ্ঞানের পরিধি এগুলো সম্পর্কে বিস্তৃত। সো এগুলো তোমরা কেমিস্ট্রিতে পাবো, টেনশন নিও না। এগুলো হচ্ছে তোমরা সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়ে পাবা। মোহাম্মদ ফাহিম ভাইকে আপনি কি এখনো শুরু করেন নাই? না, তোমাদের জন্য ওয়েট করতেছিলাম। তুমি যে 8 মিনিট দেরি করবে সেটা আমি জানতাম, ওই কারণে এখনো শুরু করি নাই। তা আসো আমরা শুরু করি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে কি, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। মনোযোগ দিয়ে খেয়াল করো। মনোযোগ দিয়ে যদি খেয়াল করি সেটা কি একটু ভালো করে খেয়াল করো। আমরা আদর্শ গ্যাসের সমীকরণ করার জন্য আমরা গ্যাসের গতিতত্ত্ব ইউজ করছিলাম। একটু ভালো করে খেয়াল করো। আমরা পড়ছিলাম হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য। গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য। এই যে স্বীকার্যগুলো পড়ার সময় আমরা একটা কথা বলছিলাম, দুনিয়া উল্টে গেলেও এগুলো স্বীকার করে নিতে হবে। দুনিয়া উল্টে যাক, এগুলো আমাদের স্বীকার করাই থাক। তাহলে আমরা এগুলো স্বীকার করব। তো আমরা এগুলো স্বীকার করে নিয়েছিলাম। যখনই আমরা স্বীকার করে নিয়েছিলাম সেখান থেকে আমরা একটা ইকুয়েশন পাইছিলাম, সমীকরণ PV = 1/3 mNCRMS²। এবং এখান থেকে আমরা আদর্শ গ্যাসের সমীকরণ PV = nRT নিয়ে আসছিলাম। দ্যাট মিনস এটা আদর্শ গ্যাসকে খুব সুন্দর করে ব্যাখ্যা করতে পারে। কিন্তু এগুলো তো আমার আদর্শের জন্য। এটা কার জন্য ভাইয়া? আদর্শ গ্যাসের জন্য, আদর্শ গ্যাস। কিন্তু বাস্তবে আমরা বলছিলাম আদর্শ গ্যাস বলতে কোনো কিছু নাই। এখন বাস্তবে যদি আমি এগুলো নিয়ে আলোচনা করতে যাই তাহলে আমাকে বাস্তব গ্যাসে রিটার্ন আসতে হবে। বাস্তব গ্যাসে যদি আমি আসি তাহলে দেখা যাচ্ছে গতিতত্ত্বে দুইটা মেজর ভুল আছে। আমি যদি বাস্তব গ্যাসের কথা চিন্তা করি তাহলে আমাদের বলা হবে গতিতত্ত্বে দুইটি মেজর ভুল আছে। মেজরের বাংলা কি?
বড়সড় মনে হয় না, মেজর ভুল আছে, মানে যেগুলা ছোট করে দেখার মতো না আর কি। তাহলে বাস্তব গ্যাসের কথা চিন্তা করলে আরও কিছু ছোটোখাটো কিছু লিমিটেশনস আছে, কিন্তু দুইটা হচ্ছে মেজর লিমিটেশনস আছে, দুইটা মেজর ভুল আছে, যে আমাদের যে দুইটা ভুলের কারণে অনেক কিছুই অনেক রকম হয়ে যেতে পারে। সেই দুইটা প্যারামিটার কি কি আমরা একটু বলি, সেই দুইটা প্যারামিটার কি আমরা একটু বলি। 1 নাম্বার প্যারামিটার, সেই যে দুইটা ভুল, সেই দুইটা ভুল যে আছে তারা কি কি আমি একটা একটা করে বলি। 1 নাম্বার ভুল আমরা সেখানে বলছিলাম অণুগুলোর আকার নগণ্য, অণুগুলোর আকার নগণ্য। ওই যে অণুগুলোর আকার তাদের মধ্যবর্তী দূরত্বের তুলনায় নগণ্য, অণুগুলোর আকার আমরা নগণ্য ধরছিলাম। আর 2 নাম্বার আমরা আরেকটা মেজর ভুল করছিলাম, মানে আমরা এগুলো স্বীকার করে নিছি, কিন্তু বাস্তবের জন্য এটা তোমাকে স্বীকার করতেই হবে, বাট আদর্শের জন্য, বাট বাস্তবে আসলে দেখা যাচ্ছে অণুগুলোর আকার যে নগণ্য বলছো এটা আমাদের মানতে খুব কষ্ট হয়ে যাবে, বাস্তবে মানতে কষ্ট, আদর্শ গ্যাসের জন্য তো আমরা স্বীকার করেই নিছি। আর আরেকটা বলছিলাম হচ্ছে অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই, আকর্ষণ বিকর্ষণ নেই। এই দুইটা কথা আমরা গতিবিদ্যার মধ্যে ছিল, আমরা যে গ্যাসের গতিতত্ত্ব পড়ছিলাম সেই গতিতত্ত্বে এই দুইটা কথাও লেখা ছিল যে অণুগুলোর আকার নগণ্য এবং আকর্ষণ বিকর্ষণ নাই, ইভেন পাত্রের দেয়াল বা আধারের দেয়ালের সাথেও তার কোনো আকর্ষণ বিকর্ষণ নাই। এবার আমরা যে জিনিসগুলো দেখব সেটা হচ্ছে কি ভাইয়া, এই যে এই দুইটা মেজর ভুলের কারণে, একটা হচ্ছে অণুগুলোর আকার নগণ্য এটার কারণে, আরেকটা হচ্ছে আকর্ষণ বিকর্ষণ নেই, এই দুইটা জিনিসের কারণে আমাদের দুইটা জায়গায় ভুল হবে। সেই দুইটা জায়গায় কি আমি একটু বলি। প্রথম কথা, ভুলগুলো কি আমি বলি। গ্যাসের গতিতত্ত্বে বলা হয়েছিল গ্যাসের অণুগুলোর মধ্যবর্তী দূরত্বের তুলনায় তাদের আকার হচ্ছে নগণ্য, এর মানে আকারটা কাউন্ট না করলেও চলে, নগণ্য ধরা হয়েছিল। কিন্তু প্রকৃতপক্ষে দেখা গেছে আকার আসলে নগণ্য না, প্র্যাকটিক্যালি বাস্তবে এটা নগণ্য না, তার একটা মান আছে। ওই কারণে এই জিনিসগুলা বিবেচনা করছে যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে ভ্যান ডার ওয়ালস। ভ্যান ডার ওয়ালস বলে যে বাবা তোমরা তো আদর্শ গ্যাসের জন্য করছো, এখন বাস্তবে একটু দেখো তো কি হয়। ভ্যান ডার ওয়ালস বলে যে না 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 না, বাস্তবে তো আমার আকার উপেক্ষণীয় না, মানে এমন একটা আকার আছে যেটা উপেক্ষা করা যায় না, সেটা কাউন্ট করতে হবে। ভ্যান ডার ওয়ালস সেটা কাউন্ট করছে। তাহলে এই যে বাস্তব গ্যাসের অণুগুলোর নির্দিষ্ট আকার আছে, অর্থাৎ আকার নগণ্য নয়, এই আকার যে নগণ্য নয় এই কথাটা বিবেচনা করছে বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস। এই আকারের উপর ডিপেন্ড করে আমাদের আদর্শ গ্যাসের সূত্রের আয়তন, এই কনসেপ্টের উপর বেস করে উনি এই আয়তন যেটা, সে আয়তনটাকে উনি উনার মতো করে সূত্র দিছে, বি এর জায়গায় বি মাইনাস এন বি দিছে, যেখানে এই এন মানে তো মৌল সংখ্যা, আর ছোট হাতের এ, ছোট হাতের এ, ছোট হাতের ভি, এগুলো হচ্ছে ধ্রুবক, এগুলোকে আমরা বলি ভ্যান ডার ওয়ালসের ধ্রুবক। সেই ধ্রুবকগুলোর মান কত সেটা এক এক ক্ষেত্রে একরকম হয়, ভ্যান ডার ওয়ালসই ভালো জানে, আমাদের ম্যাথ করা লাগবে না। তাহলে আমাদের এগুলো হচ্ছে ধ্রুবক, যদি পরীক্ষায় কখনো সামহাও ম্যাথ চলেও আসে এই ধ্রুবকগুলোর মান দেওয়া থাকবে। তাহলে কি বললাম, এটার উপর ডিপেন্ড করে আয়তনটা চেঞ্জ হয়েছে, মানে ভ্যান ডার ওয়ালস কী করছে, এই জিনিসটা উনি গুনছে, উনি বললো যে না এটা নগণ্য হওয়া যাবে না, এটা নগণ্য না হইলে তখন আমার যেমন হবে, তার জন্য উনি এটাকে এভাবে লিখছে, প্রমাণ করে দিছে উনি। এবার আসো আরেকটা কথা হচ্ছে, অণুগুলোর মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ বল নেই, কিন্তু বাস্তবে দেখা যায় আদর্শ গ্যাসের অণুগুলো একটা আরেকটাকে আকর্ষণ করে। অণুর ভিতরে যে আকর্ষণ তাকে আমরা বলি আন্তঃআণবিক আকর্ষণ, আন্তঃআণবিক আকর্ষণ বল। এই আন্তঃআণবিক আকর্ষণ বলের কারণে একটা অণু আরেকটা অণুকে কাছে টানে, এটার কারণে অ্যাকচুয়ালি যে জায়গায় ঝামেলা হয় সেটা হচ্ছে প্রেশার। কারণ পাত্রের দেয়ালে অণুগুলো যে ধাক্কা দিচ্ছে সেখান থেকে প্রেশার বের হয়, সেই প্রেশারটা ওই অণুগুলোর মধ্যে আকর্ষণের কারণে, অণুগুলো পরস্পরকে আকর্ষণের কারণে প্রেশারটা এবার আগের মতো আর হয় না, প্রেশারটাও চেঞ্জ হয়ে যায়। বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস কী করছে, এই কথাটা মাথায় রেখে উনি প্রেশারটাকে, এই ফিটাকে উনি লিখছে হচ্ছে ফি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার। তাহলে বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস দেখলো আমরা যখন বাস্তব গ্যাসে যাই, তাহলে সিম্পল কথা তোমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, বাস্তব গ্যাসে যখন আমরা যাই দুইটা কথা মাথায় রাখতে হবে, আমাকে মেজর দুইটা ভুল আছে, যে মেজর দুইটা ভুলের মধ্যে 1 নম্বর ভুল হচ্ছে আমরা যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে ধরে নিই অণুগুলোর আকার নগণ্য, সেটা নগণ্য নয়। এই নগণ্য না হওয়ার কারণে সূত্রের মধ্যে আয়তনের জায়গায় একটু চেঞ্জ করছে ভ্যান ডার ওয়ালস, চেঞ্জ কেমনে করছে উনি জানে। এরপর আরেকটা হচ্ছে
আমরা ধরে নিছি অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক কোনো আকর্ষণ বিকর্ষণ নাই, কিন্তু প্র্যাকটিক্যালি যদি চিন্তা করি, বাস্তবে যদি চিন্তা করি, তাদের মধ্যে একটা আকর্ষণ আছে। এই আকর্ষণের কারণে প্রেশারটা একটু চেঞ্জ হয়ে যায়। কেমন চেঞ্জ হয় সেটা উনি বের করে উনি সূত্রটাকে প্রেশারটাকে এভাবে লিখছে। তাহলে ভ্যান ডার ওয়ালসের ইকুয়েশনটা হচ্ছে, এটা হচ্ছে আদর্শ গ্যাসের জন্য, আর ভ্যান ডার ওয়ালসেরটা কার জন্য? বাস্তব গ্যাসের জন্য। অর্থাৎ বাস্তব গ্যাসের জন্য তার রূপটা কেমন হবে সেটা আমাদেরকে বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস বলে দিছে। এই ইকুয়েশনটা আমরা মুখস্থ রাখবো, তবে এটা থেকে আমাদের ফিজিক্সে কোনো ম্যাথ আসে না, এমসিকিউ আসে। তাহলে ফি প্লাস এন স্কোয়ার এ ডিভাইড বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন ভি ইকুয়ালস টু এনআরটি। এর মানে ফি এর জায়গায় নতুন একটা জিনিস যোগ করে দিছে, বি থেকে একটা জিনিস বিয়োগ করে দিছে। এবার প্রশ্ন হইতে পারে, ভাই কেন যোগ করলো, কি যোগ করলো, কি বিয়োগ করলো সেটা পরের কথা, এটা উনি হিসাব করছে, কিন্তু যোগটা করলো কেন, বিয়োগটা করলো কেন, এটার আনসার পাবো হচ্ছে তোমাদের কেমিস্ট্রিতে আনসার পাবা। এখানে কোনো আনসার পাবা না, এখানে জাস্ট মুখস্থ করে ফেলতে হবে। ভ্যান ডার ওয়ালস এই দুইটা প্যারামিটার এগুলো কাউন্ট করছে, কাউন্ট করার কারণে দেখলো আসলে ইকুয়েশনটা এরকম না হয়ে এরকম হওয়া উচিত। এই ইকুয়েশনটাকে আমরা বলি ভ্যান ডার ওয়ালসের আদর্শ গ্যাসের সমীকরণ, আমাদের, অথবা আমরা বলতে পারি বাস্তব গ্যাসের সমীকরণ। কারণ হচ্ছে বাস্তব গ্যাসের জন্য বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস এই সমীকরণটা দিছে। বলো আমাদের এই কথাটা বুঝছি কিনা? তোমাদের জাস্ট এতটুকু কথা মাথায় রাখলে হবে, একটু রেসপন্স করো, এতটুকু কথা বুঝছি কিনা। তাহলে আমি আবার বলতেছি, আমাকে মাথায় রাখতে হবে বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস আদর্শ গ্যাসের সমীকরণটাকে চেঞ্জ করে দিছে বাস্তব গ্যাসের জন্য। এবার ভালো কথা, উনি চেঞ্জ করার সময় কয়টা প্যারামিটার কাউন্ট করছে? দুইটা প্যারামিটার। কি কি প্যারামিটার কাউন্ট করছে? অণুগুলোর আকার নগণ্য ধরা হয়েছিল, আসলে নগণ্য নয়। অণুগুলোর আকর্ষণ বল নাই, আকর্ষণ বিকর্ষণ নাই ধরা হয়েছিল, কিন্তু আকর্ষণ বল আসলে আছে। এই দুইটার জিনিসের উপর ভিত্তি করে উনি সিদ্ধান্ত দিল সূত্রটা দেখতে এরকম হবে। সেই সূত্রটা হচ্ছে পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইড বাই ভি স্কোয়ার বি মাইনাস এন ভি ইকুয়ালস টু এনআরটি। পি হচ্ছে প্রেশার, বি হচ্ছে ভলিউম, আর টি হচ্ছে টেম্পারেচার, আর হচ্ছে গ্যাস ধ্রুবক, এন হচ্ছে মৌল সংখ্যা। আর এখানে ছোট হাতের এই ছোট হাতের বি হচ্ছে ভ্যান ডার ওয়ালসের ধ্রুবক। এগুলো হচ্ছে কি? ভ্যান ডার ওয়ালসের ধ্রুবক। এই এতটুকু কথা যদি মাথায় রাখো, তোমার আর কিচ্ছু লাগবে না। এই এতটুকু অংশটা তুমি হয়তো তপন স্যারের বইতে পাওয়ার কথা না, ইসাক স্যারের বইতে পাবা। তো আমরা তো জেনারেলি পড়তেছি, কোনো তপন স্যার কোনো ইসাক স্যার না, আমাদের সিলেবাসে সব কিছু পড়তে হবে। তো এতটুকু তো এই জিনিসটা জাস্ট পাশে লিখে রাখো, কেমিস্ট্রিতে বিস্তর আলোচনা হবে। সে কেমিস্ট্রি তুমি যেখানেই পড়ো না কেন, যে কোনো টিচার তোমাকে এটা বিস্তর আলোচনা করে দিবে। মানে বিস্তর বলতে আবার এমন না তোমার পিএইচডি করে ফেলবে, মানে যতটুকু কেমিস্ট্রিতে দরকার আর কি। আমাদের ফিজিক্সে এতটুকু মোর দেন এনাফ। এখান থেকে কোনো সৃজনশীল আসবে না, এখান থেকে কোনো এমসিকিউ আসতে পারে, আর অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। ভ্যান ডার ওয়ালসের ইকুয়েশন ব্যাখ্যা করো, অনুধাবনমূলক প্রশ্ন এভাবে সুন্দর করে লিখে দিতে হবে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ আমরা বুঝছি। এবার আসো এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে না, ভাইয়া আমরা তো আসলে ভাইয়া যতগুলো ম্যাথ করছি, ম্যাথ করার সময় তো ভাইয়া আমরা কখনো আসলে এই সূত্র দিয়ে ম্যাথ করি না, আসলেই করি না। তোমরা তো বা ইন্টারমিডিয়েটে, আমরা তো ইঞ্জিনিয়ার হয়ে গেছি। এই গ্যাস জিনিসটাতে আমাদের বিশেষ করে আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের যে কত কাজে লাগে সেটা বিশ্বাস করতে পারবে না। চারদিকে তাকাবা, তুমি দেখবা গাড়ির ইঞ্জিন, এই যত ধরনের ইঞ্জিন আছে সব জায়গায় তোমার এই গ্যাসের কারসাজি আছে। তো সেই সব জায়গায় আমরা ইউজ করি, সেখানেও আমাদের মনে করো খুব একটা আমাদের এরকম সেন্স নাই। সেখানে হয়তো আরও অনেক ধরনের প্যারামিটার কাউন্ট করা হয়, সেগুলো তোমাদের জন্য না। বাট কথা হচ্ছে মেইনলি এখান থেকে আমরা সব কিছু করতে পারি। এখন বাস্তবে যদি ইউজ করতে চাই, আমাকে কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে একটা কথা সবসময় মনে রাখবা, সেটা হচ্ছে নিম্ন চাপ ও উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। মানে তুমি বাস্তব গ্যাস নিলা, এই বাস্তব গ্যাসগুলো কেমন? নিম্ন চাপে আছে, উচ্চ তাপমাত্রায় আছে। চাপ যদি অনেক নিম্ন হয়, তাপমাত্রা যদি অনেক উচ্চ হয়, তখন বাস্তব গ্যাসটা আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। আদর্শ গ্যাসের মতো আচরণ করা মানে কি? তাদের আকার হয়ে যাবে নগণ্য, তাদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ থাকবে না। বাস্তবে তো থাকে, কিন্তু এই কাজটা করলে দেখা যায় আদর্শ গ্যাসের মতো আচরণ করে। প্রশ্ন হচ্ছে কেন করে? দেখো, এটারও ব্যাখ্যা কিন্তু কেমিস্ট্রিতে পাবা। আমি সব কেমিস্ট্রি সাদের উপর চাপাই দিচ্ছি, আমাদের ফিজিক্সে হচ্ছে সংক্ষিপ্ত ব্যাখ্যা আছে, সেটা আমি বলি। তুমি যদি মনে করো প্রেশার কম রাখো, হ্যাঁ, তুমি বললা যে ভাই আমি নিম্নচাপে রাখলাম, হ্যাঁ নিম্নচাপে রাখলাম। তো আমি যদি নিম্নচাপে রাখি, নিম্নচাপে রাখার কোনো একটা গ্যাসকে নিম্নচাপে রাখার মানে হচ্ছে সেখানে অণুর সংখ্যা কম। প্রেশার যদি কম হয় আমাদের সেখানে অণুর সংখ্যা কি? অণুর সংখ্যা খুবই কম। এবার একটু ভালো করে খেয়াল করো, অণুর সংখ্যা যদি খুব কম হয়, একটা জায়গায় যদি অণুর সংখ্যা খুব কম হয়, তুমি যদি একেবারে কম চাপে রাখছো, মানে প্রেশার দাও নাই মানে কি? ভলিউম অনেক বেড়ে গেছে না, সিম্পল। তো আমরা বিশদ ব্যাখ্যা করতেছি না, জাস্ট মাথায় এটা রাখবো, প্রেশার যদি একেবারে কম দিই
তখন অণুর সংখ্যা কমে যায় বা অণুগুলোর মধ্যবর্তী দূরত্ব বেড়ে যায়। অণুগুলোর মধ্যবর্তী দূরত্ব যদি বেড়ে যায় তাহলে তাদের আকারটা আমরা মোটামুটি বাস্তবে যা হয় তার থেকে একটু নেগলিজিবল ধরতে পারবো, মানে মোটামুটি 100% নগণ্য ধরতে পারবো না, মোটামুটি নগণ্য বলে চালাই দিতে পারবো। অর্থাৎ যদি অতি নিম্ন চাপে আদর্শ গ্যাসকে রাখি তাহলে আমি কি করতে পারবো, তাদেরকে এটা বলে চালাই দিতে পারবো যে হ্যাঁ ডট 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 ডট। এবং অণুগুলো যখন অনেক দূরে দূরে থাকবে, দেখো এক্ষেত্রে অণুগুলো কি অনেক দূরে দূরে আছে, অণুগুলো দূরে দূরে থাকলে সেক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে দূরত্ব বেশি, আর দূরত্ব যত বেশি আকর্ষণ তত কম। এর মানে আকর্ষণ বলের প্রভাবটাও কমে যাবে, আকর্ষণ বলের যে প্রভাব সেই প্রভাবটাও কমে যাবে, আকর্ষণ বলের প্রভাবটা কমে যাবে। ওই কারণে আবার উচ্চ তাপমাত্রায় রাখলে তাও সেম টাইপস অফ কাহিনী ঘটে। ওই কারণে আমরা একটা কথা মুখস্থ করে ফেলবো আর কেমিস্ট্রি স্যারকে জিজ্ঞেস করব কেন, সেটা হচ্ছে উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে বাস্তব গ্যাস কার মতো আচরণ করে, আদর্শ গ্যাসের মতো আচরণ করে। ফিজিক্সে এই জিনিসগুলো নাই, কিন্তু কেমিস্ট্রিতে তুমি গেলে সেখানে দেখবে অনেকগুলো আবার গ্রাফও পাবা, সেখানে আলাদা করে একটা গ্রাফ আছে, জেট নামক একটা জিনিস আছে, রে কী জানি বলে, হ্যাঁ আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসে যাওয়ার জন্য অনেকগুলো গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে হয়। 2015 সালে পড়ছিলাম, ভুলে গেছি। তো মেন কথা হচ্ছে সেগুলো কেমিস্ট্রির জিনিস, আমরা এখানে মাথায় রাখবো নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। মেইন কথা ভ্যান ডার ওয়ালস কী করছে, যে দুইটা মেজর বুল ছিল সেই দুইটা মেজর বুলকে একসাথে করে ওইটাকে ঠিক করে একটা ইকুয়েশন দিছে। ওই দুইটা মেজর বুল, যে দুইটা মেজর বুল আছে সেই দুইটা বুলকে যদি আমি কমাইতে চাই তাহলে আমাকে নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রায় কাজ করতে হবে। তাই এর মান হচ্ছে নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাসটা আদর্শ গ্যাসের মতো আচরণ করে। কথা ক্লিয়ার কিনা বলো? এতটুকু মুখস্থ রাখলে শেষ। মুখস্থ মুখস্থ মুখস্থ। বারবার বলছি আজকে কিন্তু আমরা খুবই ইম্পর্টেন্ট কোনো কনসেপ্ট নিয়ে আলোচনা করতেছি না, এগুলো থেকে আমাদের এমসিকিউ হয়। তবে তুমি যখন কেমিস্ট্রিতে যাবা তখন তুমি আইসা আমারে পড়াইতে পারবা। কেন? কারণ তুমি যা জানবা আমি তা জানি না। একসময় জানছিলাম, এখন ভুলে গেছি। নাইট্রাস অক্সাইড ক্ষতিকর গ্যাস প্লাজমা অবস্থায় হওয়ার ঠিক আগ মুহূর্তে কি আদর্শ গ্যাসে পরিণত হবে? দেখো তোমার উচ্চ তাপমাত্রার আগ মানে তুমি যে প্লাজমা অবস্থায় তুমি বলতেছ, প্লাজমা মানে বুঝো, প্লাজমা মানে হচ্ছে এত বেশি উচ্চ তাপমাত্রা সেটা আয়নিত হয়ে যাবে, আয়নিত হয়ে যাবে, তোমাদের গ্যাস থাকে না। তো উচ্চ তাপমাত্রা রাখবো যতক্ষণ পর্যন্ত গ্যাস থাকে, মানে গ্যাস এর বৈশিষ্ট্য থাকা অবস্থায় যতটুকু উচ্চ তাপমাত্রা করা যায়। হ্যাঁ, প্লাজমার কাছাকাছি গেলেও এটা আর গ্যাস থাকে না। সাইফুল ইসলাম ভাইয়া নিম্নচাপ বলবো নাকি অতি নিম্নচাপ বলবো? না, নিম্নচাপ বললেই হবে, একেবারে অতিরিক্ত নিম্নচাপ আবার দেওয়া লাগেও না, কারণ তুমি পাশাপাশি উচ্চ তাপমাত্রা দিচ্ছ। উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপ একসাথে দিলে এনাফ, অতি নিম্নচাপ লেখা লাগবে না। মোহাম্মদ হাফিজ শাহরিয়ার ভাইয়া তাহলে আপনাকে ফ্রি পড়াবো না, আমার দরকার নেই এগুলো পড়ান, আমার পড়ে লাভ কি? আমি আবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব, ইন্টারে কেমিস্ট্রিতে ঠিকই আমি A+ পাইছিলাম। তোমার লাগলে নোট লাগলে আমার থেকে নিও না, যদি আমার নোটগুলো খুবই ইফেক্টিভ হবে না, কারণ হচ্ছে 5 বছরে বইটা অনেক মোটা করছে। আমাদের সময় তোমার এই যে তোমাদের এখন ফিজিক্স বইটা দেখলেই ভয় লাগে, কত মোটা না ফিজিক্স 5 পেপার। বিশ্বাস করবে আমাদের সময় ফিজিক্স বইটা এতটুকু ছিল, এতটুকু ছিল, কত 264 পেজ, 220, হ্যাঁ এরকম এতটুকু। মানে আমাদের সময় বই মোটামুটি 280 থেকে 300 পেজের ভিতর ছিল এরকম। তাহলে এটা ছিল আমাদের বই, এটা হচ্ছে তোমাদের বই। সিলেবাস কি চেঞ্জ করছে? না, সিলেবাস সেম। পার্থক্য কোন জায়গায়? ব্যাখ্যা বাড়াই দিছে, ইনফরমেশন বাড়াই দিছে, প্রত্যেকটা টপিক্স ডিটেলস ব্যাখ্যা করছে, আমাদের সময় ছিল না। তা এখন তবে সে অনুপাতে এখনকার বইগুলা মারাত্মক লেভেলের ভালো, কারণ আমাদের সময় তোমার বই হঠাৎ করে বই চেঞ্জ করে ফেলছে, অনেক ইনফরমেশান ছিল, খুবই বাজে ইনফরমেশান, খুব অনেক ভুল ছিল, আবার দেখা গেছে ইনফরমেশানগুলো খুবই ল্যাক ছিল, মানে অনেক কম ইনফরমেশান। মানে তোমার একটা টপিক্স তুমি কী পড়বা, খালি কোনোরকম বইলে শেষ করে দিছে, কারণ তাদেরকে একটা শর্ত দেওয়া হয়েছিল বই এর বেশি সাইজ হওয়া যাবে না, ওই বই কোয়ালিটি অনেক লো করছিল। আর তখন আমরা কী করতাম, আমরা পুরাতন যে মোটা বইটা ছিল সেই বইটা পড়তাম, কিচ্ছু করার নেই। এখনকার বইটা যথেষ্ট ভালো করছে, এখনকার বইটা যথেষ্ট ভালো করছে। টপিক্স আমাদের যা ছিল তোমাদেরও তা, আমাদের সিলেবাসটাই তোমরা পড়তেছ। কথা হচ্ছে আমরা এই তোমাদের বইতে এখন যেরকম গুছানো আছে, আমাদের গুছানো ছিল না। আমাদের হচ্ছে
আশপাশ থেকে অনেক জায়গা থেকে মানে ইনফরমেশন গ্যাদার করে তারপর পড়তে হতো। তখন দেখা যায় আমি ইন্টারমিডিয়েট ফিজিক্স বই পড়ছি 5টা, কিছু করার নাই। তোমার এই যে কি বলে, কোনো বইতেই মানে পারফেক্টলি সব কিছু সুন্দরভাবে গুছানো নাই। এখনকার বই যে কোনো একটা বই পড়লে কিন্তু মোটামুটি সব কিছু ইনফরমেশন গুছানো থাকে, তখন ছিল না। তোমাদের যদি কারো পরিচিত থাকে, আমার বইগুলো হারাই ফেলছি 2015 সালের, 2015 না, 2015 সালে আমরা পরীক্ষা দিয়েছি। 2013 সালের, আমরা 2013 সালে যখন ইন্টারে ভর্তি হয়েছিলাম, 2013 সালের ফিজিক্স বই দেখিও, কেমিস্ট্রি বই দেখিও, ম্যাথ বই দেখিও, তুমি দেখবে কিচ্ছু নাই, কিন্তু টপিক সবগুলোই আছে। তো সে অনুসারে তোমারটা সাজানো গুছানো এখন ভালো। শারমিন জান, এখন কি সাইজ বাড়িয়ে দেওয়ার পারমিশন দিছে? হ্যাঁ, সাইজ বাড়িয়ে দেওয়ার পারমিশন দিছে, তবে এখানে তোমার সাইজ প্রথম দিকে ছিল হচ্ছে তোমার সাইজ বাড়ানোর জন্য তারা কী করছে, বর্ধিত সংস্করণ বের করছে। মানে যাদের বর্ধিত সংস্করণ দরকার তারা বর্ধিত পড়বে, ও বর্ধিতটা এখন আবার অনুমোদিত হয়ে গেছে। হুদাই মানে ফেসাল পাইরা আমাদেরকে কষ্ট দিছিল, আমাদের পড়তে অবস্থা খারাপ হয়ে যেত, কারণ ইনফরমেশনই ছিল না, কোত্থেকে পড়বো। অনেকগুলো বই পড়া লাগতো তখন, পুরাতন বই পড়া লাগতো, পুরাতন বইও পড়তাম, পুরাতন বই পড়া লাগতো। আচ্ছা, এবার আসি নিশাদ ভাই 2010-এরটা, না 2010-এরটা সেটা না, 2010-এরটা আবার মোটা। বই চেঞ্জ করছে হচ্ছে আমাদের সময় থেকে, 2013 সালেরটা দেখতে হবে। তুমি 2012 সালের বই দেখলে সেটাও মোটা। 2013 সালে এসে বই সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, পাতলা হয়ে গেছে, এই যে এবার ঝামেলা শুরু, আস্তে আস্তে এতই না বাড়াইছে। 2010-এরটা আবার মোটা, 2013 থেকে, 2013 সাল থেকেই শুরু। ওকে, আচ্ছা আসি, এবার একটু খেয়াল করে দেখি। সাবরিনা আক্তার অন্তরা 2015টা কিন্তু আবার কিন্তু 2 বছর পরে, 2 বছর প্রতি বছর কিন্তু বই আপডেটেড হয়। তুমি 2013 যদি পাও, সেটা হচ্ছে আমরা পড়ছিলাম, ওইটা হচ্ছে সবচেয়ে ছোটো সাইজেরটা। এরপর আস্তে আস্তে বড় হয়েছে। 2015 পাইলে ওগুলো দেখবা তোমাদের থেকে আনুপাতিক হারে ছোটো, কারণ প্রতি বছর বই আপডেটেড হয় না। আচ্ছা, আমরা সেসব জায়গায় না যাই, আমরা তোমাদেরকে এবার তোমাদের পড়ার মধ্যে যাই। এবার হচ্ছে আমরা একটা টপিক্স পড়াবো, গড় মুক্ত পথ। হ্যাঁ, এখান থেকে আবার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এখনকার যে টপিক্সটা পড়াবো, এই টপিক্স থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, এই টপিক্স থেকে প্রশ্ন আসতে পারে। আচ্ছা দেখো, সেটা হচ্ছে আমরা পড়বো হচ্ছে গড় মুক্ত পথ। তো গড় মুক্ত পথ বলতে আমরা কি বুঝি সেটা আমরা দেখব। তো আমাদের মেইন কাজ হচ্ছে গড় মুক্ত পথ, গড় মুক্ত পথ। এই গড় মুক্ত পথ আমরা কনসেপ্টটা পড়বো। গড় মুক্ত পথকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। এই গড় মুক্ত পথ বের করার জন্য আমরা এই সূত্র প্রমাণ করব, সেই সূত্রটা আমরা মুখস্থ করব, এরপর সেটা দিয়ে ম্যাথ করব। তো আসো আমরা সিম্পলি খেয়াল করে দেখি গড় মুক্ত পথ বলতে আমরা কি বুঝি। তো আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা বলছিলাম, আদর্শ গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী গ্যাসের কোনো একটা অণু সেটা সবসময় কি, সবসময় সে গতিশীল। তাহলে সে যদি সবসময় গতিশীল থাকে, মনে করো এই যে এখানে কোনো একটা গ্যাসের কণা আছে, অণু আছে, সে আমাদের এইদিকে গতিশীল। আমরা বলছিলাম সে যখনই কোনো একটা সংঘর্ষে লিপ্ত হবে, মনে করো এখানে এসে সে সংঘর্ষে লিপ্ত হলো, এখানে এসে যখন সে সংঘর্ষে লিপ্ত হলো, তাহলে এবার দেখা যাবে কি সে এখানে এসে সংঘর্ষে লিপ্ত হলো, সে এখানে এসে যদি সংঘর্ষে লিপ্ত হয় তার দিকটা পরিবর্তন হয়ে যাবে। মনে করো সে এখানে গেল, এরপর মনে করো সে আবার সংঘর্ষে লিপ্ত হলো, সে এদিকে চলে গেল, এরপর মনে করো সে এখানে আবার সংঘর্ষে লিপ্ত হলো, এরপর মনে করো সে সংঘর্ষে লিপ্ত হয়ে এখানে আসলো, এরপর মনে করো সংঘর্ষে লিপ্ত হয়ে এখানে গেল, এরপর মনে করো সংঘর্ষে লিপ্ত হয়ে এখানে গেল, এরপর মনে করো সংঘর্ষে লিপ্ত হয়ে এখানে গেল, এভাবে ডট 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 অনেকগুলা। তাহলে আমরা যদি বলি, তাহলে দেখো আমাদের যতবার সে সংঘর্ষে লিপ্ত হয় ততবার কিন্তু সে কি করে, তার দিক পরিবর্তন করে। আর আমরা বলছিলাম পরপর দুইটা সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বকে আমরা বলি মুক্ত পথ। গড় মুক্ত পথ না, কিন্তু মুক্ত পথ। এই যে এটা হচ্ছে আমার একটা মুক্ত পথ, এই মুক্ত পথটাকে নাম দিলাম L1। এটা আমার আরেকটা মুক্ত পথ, এটাকে নাম দিলাম L2। এটা আমার আরেকটা মুক্ত পথ, এটাকে নাম দিলাম L3। এটা আমার আরেকটা মুক্ত পথ, এটাকে নাম দিলাম L4। এটা আমার আরেকটা মুক্ত পথ, এটাকে নাম দিলাম L5।
এটা আমার আরেকটা মুক্ত পথ, এটাকে নাম দিলাম L6, এটা আমার আরেকটা মুক্ত পথ, এটাকে নাম দিলাম L7। এরকম অনেকগুলো হইতে পারে। এভাবে আমাদের L মনে করো n সংখ্যক, এরকম মনে করো n সংখ্যক আমাদের ধাক্কা লাগলো। ধরে নিলাম যে আমাদের n সংখ্যক ধাক্কা লাগলো, তাহলে আমাদের এখানে একটা অণু সে গতিশীল হওয়ার সময় n সংখ্যক ধাক্কা লাগলো। তাহলে আমি যদি বলি তার অতিক্রান্ত দূরত্ব যথাক্রমে তার মুক্ত পথ, দেখো L1 হচ্ছে একটা মুক্ত পথ, L2 হচ্ছে একটা মুক্ত পথ, L3 হচ্ছে একটা মুক্ত পথ, L4 হচ্ছে একটা মুক্ত পথ। তাহলে এগুলো দেখো, এগুলো কিন্তু মুক্ত পথ, এগুলো হচ্ছে এক একটা মুক্ত পথ। আমরা আগেই বলছিলাম মুক্ত পথ কী জিনিস। তাহলে গড় মুক্ত পথ মানে কি? যতগুলো মুক্ত পথ আছে তাদের গড়কে আমরা বলি গড় মুক্ত পথ। তাহলে গড় মুক্ত পথ মানে কি? সবগুলো মুক্ত পথ তো আর আমার সমান নয়, আমরা আগে বলছিলাম সবগুলো মুক্ত পথ সমান নয়। তাহলে সবাইকে যোগ করে মুক্ত পথের সংখ্যা দ্বারা ভাগ করলে গড় মুক্ত পথ পেয়ে যাব। তাহলে আমরা বলতে পারি গড় মুক্ত পথ, গড় মুক্ত পথ এটাকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। ল্যামডা সমান আমরা বলতে পারি মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই, তাহলে আমি যদি বলি এই কণাটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা, এভাবে সব ডিভাইডেড বাই সংঘর্ষ সংখ্যা। কারণ যতবার যতগুলো মুক্তপথ ততগুলো সংঘর্ষ, কারণ প্রত্যেকটা বার সংঘর্ষ হলে নতুন মুক্তপথ সৃষ্টি হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ল্যামডা সমান আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব কত, L1 প্লাস L2 প্লাস L3, এভাবে আমাদের Ln পর্যন্ত, Ln পর্যন্ত সংঘর্ষ সংখ্যা হচ্ছে n। তাহলে আমরা এখান থেকে ল্যামডা ইকুয়ালস টু বলতে পারি টোটালটা মনে করো s ধরে নিলাম ডিভাইড বাই n। তাহলে আমাদের ল্যামডা ইকুয়ালস টু s বাই n, এটা হচ্ছে মুক্তপথ, গড় মুক্তপথ। কিন্তু তুমি এটা মনে করিও না ভাইয়া এটাই আমার সূত্র, না, এটা হচ্ছে জাস্ট বেসিক যে গড় মুক্তপথ মানে হচ্ছে এই মুক্তপথের অ্যাভারেজ যে ভ্যালুটা সেটাকে আমরা বলি গড়। তাহলে যতগুলো মুক্তপথ আছে কতটা, যতগুলো সংঘর্ষ ততগুলো মুক্তপথ, সবগুলো মুক্তপথকে যোগ করব, সংখ্যা দ্বারা ভাগ করব, তাহলে আমি গড় মুক্তপথ পেয়ে যাব। এই গড় মুক্তপথের এখন ইকুয়েশন বের করতে হবে। তো আমাদের বলো, আমাকে আগে বলো গড় মুক্তপথ কনসেপ্ট আমরা বুঝছি কিনা, কনসেপ্টটা আমরা বুঝছি কিনা। এবার আমরা প্রমাণটা দেখব। এভাবে হইতে থাকলে তো একদিন বই পাহাড়ের মতো হয়ে যাবে। না না না, পাহাড়ের মতো হবে না। বইটা এখনকার বইগুলো যথেষ্ট ডেভেলপড, এখন দেখবা মোটামুটি প্রতি বছর খুব একটা বই আর চেঞ্জ করে না, আগে করতো। আগে তো তোমার মনে করো ইনফরমেশন কম ছিল। আচ্ছা আচ্ছা, আরেকবার বলতেছো, দেখো আমাদের মনে করো কোনো একটা গ্যাসের অণু সে এখান থেকে যাত্রা আরম্ভ করলো। তো আমরা তো জানি অণুগুলো সবসময় আমাদের গতিশীল। তাহলে মনে করো আমি মনে করো সে অণু সরল পথে গমন করতেছি, উপস ধাক্কা খেলাম, উপস ধাক্কা খেলাম, উপস ধাক্কা খেলাম, উপস ধাক্কা খেলাম। দেখো আমি যে বারবার ধাক্কা খাচ্ছি, ধাক্কা খাওয়ার মাঝখানে পথে আমি কি সরল পথে গমন করতেছি না? এই প্রত্যেকটা হচ্ছে মুক্ত পথ। তো আমি ধরে নিলাম এরকম ধাক্কা আমি কতবার খাইছি, n সংখ্যক বার। তাহলে মুক্ত পথ কয়টা আছে? n সংখ্যক মুক্ত পথ, L1 থেকে শুরু করে Ln পর্যন্ত। তাহলে এরকম যতগুলো মুক্ত পথ আছে সবগুলা মুক্ত পথকে যোগ করে সংখ্যা দ্বারা ভাগ করলে তার অ্যাভারেজ মান বের হয় না, গড় মান বের হয় না? এই আমি যদি বলি তোমাদের বন্ধুবান্ধব 10জন, একজন গণিতে এত পাইছো, আরেকজনে গণিতে এত পাইছো, আরেকজনে গণিতে এত পাইছো, আরেকজনে এত 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 এত, তোমার কি মনে হয় যদি বলি তোমরা গড়ে কত পাইছো, কি করতা? সবার প্রাপ্ত মার্কসকে সংখ্যা দ্বারা ভাগ করতা না? সেম, আমি n সংখ্যক মুক্তপথ পাইছি, সবাইকে যোগ করে সংখ্যা দ্বারা ভাগ করছি, গড় মানটা পেয়ে গেছি, এটাকে আমরা বলতেছি গড় মুক্তপথ। শেষ। হ্যাঁ বুঝছো কিনা? এবার বুঝছো কিনা? এবার বুঝছো কিনা বলো? আচ্ছা ওকে, এবার আসে আমরা গড় মুক্ত পথের রাশিমালা বের করব। যে আমাদের গড় মুক্ত পথ বের করার জন্য আমরা একটা রাশিমালা বের করব। এই রাশিমালাটা খুবই সহজ, কিন্তু চিন্তা ভাবনাটা একটু কেমন জানি। হ্যাঁ, তো চিন্তা ভাবনাটা যদি আমি উন্নত করতে পারি এটা খুবই সহজ। তো আমাদের এই গড় মুক্ত পথের যে রাশিমালা,
গড় মুক্ত পথের রাশিমালা বের করব। রাশিমালা বের করে যে সূত্রটা পাবো সেটাকে আমরা বলি ক্লসিয়াসের সূত্র, ক্লসিয়াস। এখন আমরা যে পদ্ধতিটা পড়বো এটা হচ্ছে বিজ্ঞানী ক্লসিয়াসের পদ্ধতি। বিজ্ঞানী ক্লসিয়াস এই পদ্ধতিতে মুক্তপথ বের করছিল, আমরা সেই পদ্ধতিটা অ্যাপ্লাই করব। তো এই পদ্ধতি অ্যাপ্লাই করতে হলে তোমাকে শুরুতে কয়েকটা জিনিস জেনে রাখতে হবে। সেটা হচ্ছে আমরা বললাম, মনে করো কোনো একটা পাত্র, এই পাত্রের মধ্যে অনেকগুলো গ্যাসের অণু আছে। এটা একটা গ্যাসের অণু, গ্যাসের অণু। আমরা জানি একই গ্যাসের সকল অণু কিন্তু দেখতে সেম, ভিন্ন ভিন্ন গ্যাস হলে ভিন্ন। আমরা তো একটা গ্যাস নিয়ে আলোচনা করব। এখন এই গ্যাসের অণুগুলো সুষমভাবে মনে করো বণ্টিত। তাহলে আমাদের এই পুরা আয়তনে অণুর সংখ্যা কয়টা আছে আমরা জানি না, জানি। তাহলে একক আয়তনে কয়টা অণু আছে সেটা আমরা ধরে নিব ছোট হাতের n। তাহলে আমি এখানে একটা লেখালেখি নিই, একক আয়তনে আমি লিখি ছোট হাতের n। এই ছোট হাতের nটাকে আমরা বলবো একক আয়তনে অণুর সংখ্যা। ম্যাথ করার সময় এটা দেওয়া থাকবে, একক আয়তনে অণুর সংখ্যা, একক আয়তনে অণুর সংখ্যা। তুমি বলতে পারো এটার সুবিধা কি? এটার সুবিধা হচ্ছে এক একক আয়তনে অণু আছে এতটা, তো আমার আয়তন যদি 10 একক হয়, অণু কয়টা? এটার 10 গুণ। এটা তো একক আয়তনে, এক একক আয়তনে এতটা অণু আছে। তাহলে এবার আমি যদি আয়তন জানি, তাহলে আমি যদি বলি বি আয়তনে অণু কয়টা আছে, বি আয়তনে অণু কয়টা, অবশ্যই তুমি বলবা bn, কারণ এক একক আয়তনে যদি n সংখ্যক হয় ঐকিক নিয়ম, এক একক আয়তনে অণুর সংখ্যা n, বি একক আয়তনে অণুর সংখ্যা bn। আমাদের ছোট ভাইরা এখন করবে ভ্যান ভ্যান, বলো বুঝছো কিনা? তাহলে এটা হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা দেওয়া থাকবে। ওকে, ভালো কথা, ঐকিক নিয়মে শিখে ফেললাম, টাকা দিয়ে দিবে এক্সট্রা। এবার আসি আমরা একক আয়তনে অণুর সংখ্যা আমরা এটা পাইলাম। এবার আসো, এই যে তুমি একটা অণু দেখতেছো, এই অণুটাকে আমরা জুম করতেছি। এই যে দেখো, আমার কাছে মনে করে একটা লুকিং গ্লাস তো নাই, এই মনে করে গ্লাস দিয়ে দেখতেছি, জুম করতেছি, জুম। এখন আমি জুম করে কি দেখছি সেটা তো আমি জানি। জুম করে আমি যেটা দেখছি, বুম, সরি, জাদু। আমি জুম করার পর এটাকে দেখছি এরকম একটা গোলকের মতো। সেই গোলক যেটা, সেই গোলকের ব্যাস, এই তার যে ব্যাসটা, তার ব্যাসটা হচ্ছে সিগমা। তাহলে সিগমা মানে কি? একটা অণুর ব্যাস, আর প্রত্যেকটা অণু দেখতে সেম। তাহলে সিগমার পরিচয় কি? সিগমার পরিচয় হচ্ছে প্রতিটি অণুর ব্যাস, প্রতিটি অণুর ব্যাস, প্রতিটি অণুর যে ব্যাস সেটা হচ্ছে সিগমা। আবার আমি যদি বলি ভাই এটা একটা অণু, এটা আর একটা অণু, এটার কেন্দ্র এটা, এটার কেন্দ্র এটা। আচ্ছা বলো তো, দুইটার কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? একটু কমেন্টে বলো তো। নিশ্চয়ই সিগমা না? কারণ এটা হচ্ছে এটার ব্যাসার্ধ, এটা হচ্ছে এটার ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ দুইটা তো সমান, আর দুইটা ব্যাসার্ধ মানে তো একটা ব্যাস। তাহলে আমরা এটাকে প্রতিটি অণুর ব্যাস বলতে পারি, অথবা আমরা বলতে পারি পাশাপাশি দুইটি অণুর, অথবা বলতে পারি পাশাপাশি দুইটি অণুর কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, অথবা আমরা বলতে পারি পাশাপাশি স্পর্শ করে থাকা দুইটি অণুর কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বলা যায়, যদিও এভাবে আমরা বলি না, বাট এটাকে আমরা বলি প্রতিটি অণুর ব্যাস। ভালো কথা, তাহলে আমরা এটাও বুঝলাম। ওকে ওকে, এবার আসো, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি? দেখো, সেটা হচ্ছে কি, একটু ভালো করে খেয়াল করো। আমরা এক্সপেরিমেন্ট করব। সেই এক্সপেরিমেন্টটা কীভাবে করতেছে খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, ভালোভাবে খেয়াল করো এক্সপেরিমেন্ট কীভাবে করতেছি। আমরা ধরে নিচ্ছি এই এতটুকু জায়গার মধ্যে প্রচুর পরিমাণ গ্যাস আছে, গ্যাসের অণু আছে। এই একটা অণুকে আমি ফিক্সড করলাম, এই অণুটা আমি কি করলাম, এই অণুটাকে ধরে নিলাম সে এদিকে গতিশীল, সে এইদিকে যতক্ষণ পর্যন্ত গতিশীল এতটুকু পর্যন্ত মনে করো গতিশীল। সে যতটুকু গতিশীল শুধু আমি এতটুকু নিয়ে আলোচনা করব। এটাকে আমরা নাম দিচ্ছি এল। এল মানে কি? অণুটা যতটুকু গতিশীল, কারণ আমাকে দূরত্ব বের করতে হবে। এবার আমি আমাদের সুবিধার জন্য বিজ্ঞানী ক্লসিয়াস যে কাজটা করছে, এই অণু বাদে সবাই স্থির,
এই অনুবাদে সবাই কি স্থির, এই অনুবাদে সবাই স্থির। আসলে কি এই অনুবাদে সবাই স্থির না, কিন্তু বিজ্ঞানী ক্লসিয়াস ধরে নিছে এই অনুবাদে বাকি সবাই স্থির এবং এই অণু দিক পরিবর্তন করে না, এই অণু দিক পরিবর্তন করে না। তাহলে একটা জিনিস খেয়াল করো, শুরুতেই কিন্তু ভুল দিয়ে শুরু করছি যে এই অণুটা দিক পরিবর্তন করে না মানে সরল পথে চলে, এবং এই অণুর চারপাশে যত অণু আছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সবাই কিন্তু স্থির, শুধুমাত্র সে একাই গতিশীল। শুরুতেই যেহেতু ভুল দিয়ে শুরু করছি এই শর্তগুলো আমাকে মানতেই হবে। কে বলছে? ক্লসিয়াস বলছে। এর মানে ক্লসিয়াসের সূত্রে কিছু ত্রুটি আছে? হ্যাঁ অবশ্যই আছে, সেটা আমরা পরে দেখব, আগে বের করে নিই না। তাহলে এর মানে আমরা শুরুতেই বুঝে গেলাম ক্লসিয়াসের সূত্রে ত্রুটি আছে। কেন? বাস্তবে তো আমার এই অনুবাদে বাকি সবাই স্থির না। অনেক সময় পরীক্ষা আসতে পারে ক্লসিয়াসের সূত্রের মেইন থিম কি, কোন ব্যাপারটা ক্লসিয়াসের সূত্র আমাদের ভুল, সেটা হচ্ছে এই অনুবাদে বাকি সবাই স্থির এবং এই অণুটা সরল পথে চলে। আচ্ছা ভালো কথা, আমি ভালো করে খেয়াল করো, আমি ধরে নিছি এই অণুটা যে পথ অতিক্রম করে সেটা হচ্ছে এল। তাহলে আমাকে বলো তো এখান থেকে এতটুকু পর্যন্ত যাইতে যাইতে সংঘর্ষ সংখ্যা যদি জানি, সংঘর্ষ সংখ্যা জানা থাকলে, সংঘর্ষ সংখ্যা জানা থাকলে আমরা বলতে পারি না ল্যামডা ইকুয়ালস টু মোট অতিক্রান্ত দূরত্ব। মোট অতিক্রান্ত দূরত্ব কত? এল। সংঘর্ষ সংখ্যা মনে করো এন ধরে নিলাম, সেটা আমরা বের করব। তাহলে এল বাই এন দিয়ে বের করে ফেলা যাচ্ছে না? দেখো জিনিসটা চিন্তা করো, এটা একবার চিন্তা করে ফেললে জিনিসটা খুবই সোজা। ওই জন্য আমি পার্ট বাই পার্ট বলতেছি, কারণ না হয় অনেকের ঝামেলা হয়ে যায়। তাহলে আমাকে বলো তো এই অণুটা এই দিকে গতিশীল হবে, সে এল পরিমাণ দূরত্ব অতিক্রম করবে, এটাকে আমরা বলতেছি টোটাল দূরত্ব। এই দূরত্বের মধ্যে যতগুলা সংঘর্ষ করছে, কারণ আমরা কি করি যতগুলা সংঘর্ষ সংখ্যা দ্বারা ভাগ করি, তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব আমি অলরেডি জানি। সংঘর্ষ সংখ্যা যদি বের করতে পারি তাহলে আমার কাজ শেষ। আমি যদি সংঘর্ষ কয়টা ঘটছে, এল দূরত্ব অতিক্রম করতে কয়টা সংঘর্ষ, সেটা জানলে আমার কাজ শেষ। এটা আমরা বুঝছি কিনা? এই এল দূরত্ব অতিক্রম করার সময় সে কয়টা সংঘর্ষ করবে সেটা যদি আমি জানি, কাজ শেষ। এটা আমরা বুঝছি কিনা বলো? একটু কুইকলি রেসপন্স করবা, কারণ এখানে প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে বুঝতে হবে, না হয় ঝামেলা হয়ে যাবে। এল দূরত্ব অতিক্রমকালে এই দূরত্ব অতিক্রমকালে আমি আমার সুবিধাতে ধরে নিয়েছি সরল পথে, তাহলে দূরত্ব আমি জানি। যতটা সংঘর্ষ সংখ্যা দ্বারা ভাগ করব, কয়টা সংঘর্ষ সেটা আমরা কাউন্ট করব। এবার আসো, সংঘর্ষ কয়টা? ভালো কথা, সংঘর্ষ কয়টা? এই যে দেখো সংঘর্ষ কয়টা সেটা জানতে হলে, আচ্ছা বলো তো, তুমি বলো, আমি হচ্ছি সেই অণু, মনে করো আমি চোখে দেখতেছি না, আমি সেই অণুটা আমি এখানে আসি, আমি চোখে দেখব না, বিজ্ঞানী ক্লসিয়াস আমাকে বলেছে, ওই কারণে আমি সরল পথে গমন করতেছি। তোমরা এটা দিয়ে ট্রলও বানাইতে পারবা। তো গ্যাসের অণুগুলো তো সবসময় এলোমেলো গতিতে যায়, এবার তুমি ট্রল বানাইতে পারবা। গ্যাসের অণুগুলো সরল পথে যাচ্ছে কারণ বিজ্ঞানী ক্লসিয়াস বলছে, সেই দিক পরিবর্তন করতে পারবে না। এবার আসো তাহলে, আচ্ছা আমাকে বলো তো, আমার চারপাশে আমি গতিশীল, বাকি সবগুলো অণু স্থির, তাহলে আমি যে যাব, আমি যাওয়ার সময় কি আমার আশেপাশে যারা আছে তাদেরকে কি ধাক্কা দিয়ে যাব না? এই ধাক্কা দিয়ে যাব না? তোমার এই ভিড়ের মাঝে যদি এখানে মনে করো অনেক ক্রাউড, অনেক লোক, তোমার যদি এখানে ঢুকাই দিই, তুমি কি উপস ধাক্কা খেলাম? কিন্তু তোমাকে ক্লসিয়াস বলেই দিছে সরল পথে যাইতে হবে। এই সরল পথে যাওয়ার সময় পথের মধ্যে যতগুলা ছিল সবার সাথে তোমার ধাক্কা লাগছে না? এর মানে আমাকে বুঝতে হবে এই যে ভাইয়া সংঘর্ষ সংখ্যা জানতে হলে যতগুলা সামনে পার্সন থাকবে সবার সাথে একটা একটা করে ধাক্কা লাগবে, তাহলে আমি বলতে পারবো তার গতিপথে অণুর সংখ্যা জানলে, অণুর সংখ্যা, এই সংঘর্ষ সংখ্যা মানে হচ্ছে গতিপথে অণুর সংখ্যা। এই গতিপথে যতগুলা অণু আছে এই অণুর সংখ্যা যদি আমি জানি, এটাই হচ্ছে তার মোট সংঘর্ষের সংখ্যা বা ধাক্কার সংখ্যা। হ্যাঁ,
এবার তুমি আমারে বলো একটা অণু আমার পাশ দিয়ে এতটুকু ডিস্টেন্সে চলে গেল, সে কি আমার সাথে ধাক্কা খাইছে? খায় নাই। এর মানে আমাকে দেখতে হবে এবার আমি যাওয়ার সময় আমার সাথে ধাক্কা খাওয়ার মতো কারা কারা আছে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। এবার ফাতেহা নীলা যতবার সংঘর্ষে পতিত হবে ততবার কি একই দূরত্ব দেখুন? না না না, এই ফাতেহা নীলা আমি শুরুতেই বলে দিছি, আমাদের বিজ্ঞানী ক্লসিয়াস বলে দিছে এই কণাটা সরল পথেই চলবে, সংঘর্ষ হইলে কিন্তু দিক পরিবর্তন করে। বাট আমরা ধরে নিছি সংঘর্ষ হইলেও সে দিক পরিবর্তন করতেছে না, তাহলে আমাদের দূরত্ব হিসেব করতে সুবিধা। এটা কিন্তু একটা এরর, ওই কারণে কিন্তু এই সূত্রটা 100% পারফেক্ট না, কারণ এটা আসলে সত্য না, কথাটা মিথ্যা। এই মিথ্যাকে সত্য বানাইয়া কাজ সারাই দিচ্ছে তারা। দেখছো, আমি যদি এখন করতাম এখন আমার নামে মামলা করে দিত, বিজ্ঞানী ক্লসিয়াস করছে। না, সে তো বিজ্ঞানী, বিশেষ জ্ঞানী। আচ্ছা আসো, তাইলে আমাদের এখান থেকে যাবে। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, এই লাল মার্কা অণুটা, লাল অণু যেটা, এই লাল অণু এটাই আমার গতিশীল। ঠিক কি না? লাল অণুটা গতিশীল। তাহলে দেখো যারা যাচ্ছে ভালো করে খেয়াল করো, সে এই যে এই পথে যাচ্ছে, সে যখন যাবে একটা জিনিস খেয়াল করো তো, এই লাল অণুটা মনে করো এখান থেকে এতটুকু গেল। আচ্ছা তোমরা আমাকে বলো তো, সে এখান থেকে এতটুকু আসার সময় মনে করো এল দূরত্ব অতিক্রম করলো, তাহলে কারা তার সাথে সংঘর্ষে লিপ্ত হবে? তার সাথে সংঘর্ষে লিপ্ত হবে কারা? নিশ্চয়ই বলতে পারবো, এই রেঞ্জের ভিতর যারা আমাদের এতটুকু রেঞ্জের ভিতর যারা আসবে। ওকে, এতটুকু রেঞ্জের ভিতর কারা আসবে? দেখো, একটা কণা তার কেন্দ্র হচ্ছে এটা, তাহলে বলো সে এই রেঞ্জে আসে কি না? আসে। একটা কণা তার কেন্দ্র হচ্ছে মনে করো এটা, সে এই রেঞ্জে আসে কি না? আসে। একটা কণা তার কেন্দ্র হচ্ছে এটা, সে এই রেঞ্জে আসে কি না? তাও আসে, তাও আসে, স্পর্শ করে আসে। বাট একটা কণা যদি এই জায়গায় থাকে তাহলে কি সে এই রেঞ্জের ভিতর আসে? নাই তো। এর মানে এই যে কণাটা এই গতিশীল, আরেকটা কণা যদি এরকম থাকে, আরেকটা অণু যদি এরকম থাকে, আরেকটা অণু যদি এরকম থাকে, তাহলে দেখো এটা হচ্ছে এটার কেন্দ্র, এটা হচ্ছে এটার কেন্দ্র। তাহলে আমি কি বলতে পারি একটা কথা, অণুগুলোর কেন্দ্র যদি এই অঞ্চলের মধ্যে থাকে তাহলে তারা সংঘর্ষে লিপ্ত হবে। দেখো না, আমাকে বলো না, এই যে এই অণুটার সাথে সংঘর্ষে লিপ্ত হবে কারা? যারা এতটুকুর মধ্যে আছে। কেন? কারণ কেন্দ্র যদি, যেমন তুমি দেখো না, এটাকে যদি তুমি আরেকটু উপরে তুলে যাও তখন কিন্তু আর সংঘর্ষ লাগে না। এর মানে এটা হচ্ছে এই দিকে সর্ববহিষ্ঠ জায়গা, এটা হচ্ছে এই দিকে সর্ববহিষ্ঠ জায়গা। এর মানে এর বাইরের অঞ্চলের কেউ তার সাথে সংঘর্ষে লিপ্ত হয় না। এই অঞ্চলের ভিতরে যতগুলা অণুর কেন্দ্র এই অঞ্চলের ভিতরে আছে, তারা কিন্তু আমাদের কি করবে? যতগুলা অণুর কেন্দ্র এই অঞ্চলের ভিতরে আছে তারা সংঘর্ষে লিপ্ত হবে না। যতগুলা অণুর কেন্দ্র এই এতটুকু অঞ্চলের ভিতরে আছে তারা সংঘর্ষে লিপ্ত হবে কিনা আমাকে বলো। তাহলে সংঘর্ষে লিপ্ত হবে তারা যারা এতটুকু রেঞ্জের ভিতরে আছে। তাহলে আমরা বলতে পারি এর ভিতরে যারা আছে তারা সংঘর্ষে লিপ্ত হবে। এখন এই অঞ্চলের ভিতর কয়টা অণু আছে সেটা জানলে কাজ হয়ে যাচ্ছে, কারণ এই অঞ্চলের ভিতর যতটা অণু সংঘর্ষ হবে ততটা, কাজ শেষ। নাইট্রাস অক্সাইড ব্যাসার্ধ থেকে কম দূরত্ব সবাই ধাক্কা খাবে। হ্যাঁ এক্স্যাক্টলি, এই যে এই দূরত্বের মধ্যে যতগুলো আছে সবাই ধাক্কা খাবে। এবার আরেকটা ইম্পর্টেন্ট কথা, দেখো এটা তো আর সমতল না, এটা তো এই যে অণুটা তো আমার একটা গোলকের মতো। হ্যাঁ, অণুটা তো আমার এরকম গোলকের মতো। এই অণুটা যে ধাক্কা খাবে সে তো এই দিকের কারোর সাথে ধাক্কা খাইতে পারে, এই দিকের কারোর সাথে ধাক্কা খাইতে পারে, এই দিকের কারোর সাথে ধাক্কা খাইতে পারে, এই দিকের আমার সাথে ধাক্কা খাইতে পারে। এর মানে সে এই যে দেখো
এতটুকু দূরত্ব মানে কি, এই যে এটা মনে করো ব্যাসার্ধটা, হ্যাঁ, এই দিকে কিন্তু 4 এই দিকেই ধাক্কা খাইতে পারে, 4 এই দিকেই ধাক্কা খাইতে পারে। তাহলে এই পুরো অঞ্চলটা কি একটা সিলিন্ডারের মতো হয়ে যাবে না? আমাদের সিলিন্ডারের মতো এই অঞ্চল, যেটা এই অঞ্চলের ভিতর যারা থাকবে তাদের সাথে ধাক্কা খাবে। তাহলে আমি সিম্পলভাবে তোমাকে একবার বলি, তুমি সোজাসাপটা চিন্তা করো। দেখো, আমার মেইন কথা হচ্ছে এই অণুটা সরল পথে চলবে, বাকি সবাইকে আমরা স্থির ধরে নিছি। এবার এই অণুটা কার সাথে ধাক্কা খাবে? আমি ধরে নিই যে সর্বোচ্চ কার সাথে ধাক্কা খাইতে পারে। সর্বোচ্চ হচ্ছে মনে করো যারা এর সাথে টাচ করে আছে তারা, এই যে এটা এর সাথে টাচ করে আছে, এটা এর সাথে টাচ করে আছে। তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ দূরত্ব, এটা হচ্ছে সর্বোচ্চ দূরত্ব। এর থেকে বেশি দূরত্বে কেউ থাকলে ধাক্কা খাবে না, এর থেকে বেশি দূরত্বে থাকলে কেউ ধাক্কা খাবে না। এর থেকে কম দূরত্বে যারা আছে তারা ধাক্কা খাবে। যেমন এটা কিন্তু এর থেকে কম দূরত্ব, এই ধাক্কা খাবে। এটা এর থেকে কম দূরত্বে, এই ধাক্কা খাবে। তাহলে আমাদের একটা কথা বলতে পারি, এই যে এই অণুটার দুই পাশে এতটুকু অঞ্চল জুড়ে যারা যে সকল অণু আছে তারা ধাক্কা খাবে, এর বাইরে যারা আছে তারা ধাক্কা খাবে না। এতটুকু অঞ্চল জুড়ে যারা আছে তারা ধাক্কা খাবে, এর বাইরে যারা আছে তারা ধাক্কা খাবে না। তো সেই অঞ্চলটা এখন আমরা বের করব। দেখো এবার কীভাবে বের করতেছি। সিম্পল সিম্পল সিম্পল। এতটুকু অঞ্চলের মধ্যে আছে যারা, ধাক্কা কিন্তু খাবে ভাইয়া তারা তারা। এতটুকু অঞ্চলের মধ্যে আছে অণু যারা যারা, ধাক্কা কিন্তু খাবে ভাইয়া তারা তারা। তাহলে আসো এবার আমি তোমাদেরকে 3 লাইনে প্রমাণ শেষ। এই কথাটা মাথার ভিতর ঢুকানো হচ্ছিল আমাদের মেইন ইম্পর্ট্যান্ট। এই কথাটা মাথার ভিতর ঢুকানো ছিল হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, মানে সবচেয়ে ঝামেলাকর জিনিস। এটা মাথার ভিতর ঢুকছে, কাজ শেষ। 3 লাইনে আনসার মিলে যাবে। দেখো 3 লাইনে কেমনে আনসার মিলে দেখো। বাবা স্নেহা ইসলাম, যারা যারা টাচমি টাচমি টাচমি, ডোন্ট টাচমি ডোন্ট টাচমি, গরম লাগতেছে, আসো এদিকে। তাহলে আমরা এদিকে দেখি, তাহলে আমাদের কেমন হচ্ছে ভাইয়া। আমরা সিম্পলি চিন্তা করব হচ্ছে এই অণুটা হচ্ছে ভাইয়া এমন একটা অণু, যেই অণুটা আমার এই দিকে গতিশীল এবং সে কতটুকু দূরত্ব যাবে? L দূরত্ব। তাহলে আমরা এর উপরে আরেকটা অণু ধরে নিলাম, এর উপরে আমরা আরেকটা অণু ধরে নিলাম, নিচে আরেকটা। আজান দিচ্ছে, আমি চিত্র আঁকি, তোমরা ওয়েট করো।
আচ্ছা, এবার একটু ভালো করে খেয়াল করো। আচ্ছা, আমরা সবাই একটু খেয়াল করে দেখি যে n মান হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা, মানে এক একক আয়তনে কি পরিমাণ অণু আছে সেটা হচ্ছে n, এবং প্রত্যেকটা অণুর ব্যাস হচ্ছে আমাদের সিগমা। এবার একটু খেয়াল করো, এই মাঝখানের অণুটা সরল পথে গতিশীল হবে, সে যে দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে l। এই দূরত্ব অতিক্রম করার সময় সে কয়টা সংঘর্ষে লিপ্ত হবে সেটা আমরা বের করব। তো তার জন্য আমরা বললাম এই অণুর উপরের দিকে একটা অণু আর নিচের দিকে একটা অণু ধরে নিলে এতটুকু অঞ্চলের মধ্যে যারা আছে তাদের সাথে সে সংঘর্ষে লিপ্ত হবে। তাহলে এতটুকু অঞ্চল মানে কি? তাহলে আমি কি করলাম, এই এতটুকুকে একটা সিলিন্ডারের মতো কল্পনা করলাম। তাহলে ওই সিলিন্ডারের যে আয়তন, সে আয়তনের মধ্যে যারা থাকবে তাদেরকেই আমরা নিব, তাদের সাথে সে সংঘর্ষে লিপ্ত হবে। তাহলে আমরা দেখি এবার এই সিলিন্ডার, আমি যদি এটাকে সিলিন্ডার কল্পনা করি, যে এই এতটুকু অংশকে যদি একটা সিলিন্ডার কল্পনা করি, এটা হচ্ছে সিলিন্ডারের ব্যাসার্ধ। এই সিলিন্ডারের ব্যাসার্ধটা কার সমান? সিলিন্ডারের ব্যাসার্ধ মানে দেখো এই পাশাপাশি দুইটার কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব, এর মানে। আর আমরা জানি যে কোনো একটার যে ব্যাস, এই ব্যাসটা ছিল হচ্ছে আমার কত? ব্যাসটা ছিল হচ্ছে সিগমা। তাহলে ব্যাস যদি সিগমা হয়, কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব সিগমা, এর মানে অণুর যে ব্যাস সেটাই কিন্তু সিলিন্ডারের ব্যাসার্ধ। এবার সিলিন্ডারের ব্যাসার্ধ যদি সিগমা হয়, দৈর্ঘ্য যদি এল হয়, এই সিলিন্ডারটার আয়তন কত? আমরা জানি সিলিন্ডারের আয়তন ফর্মুলা পাই আর স্কয়ার এল। আর মানে কি? ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ তো এখানে সিগমা, তাহলে পাই সিগমা স্কয়ার এল, এটা হচ্ছে সিলিন্ডারের আয়তন। এখন এই সিলিন্ডারের আয়তন জানলে তো হবে না, আমাকে জানতে হবে সিলিন্ডারে কয়টা অণু আছে। যতটা অণু ততটা সংঘর্ষ। এখন সিলিন্ডারে অণু কয়টা আছে? আমরা জানি একক আয়তনে অণুর সংখ্যা হচ্ছে n। তাহলে এত আয়তনে অণুর সংখ্যা কত হবে? n ইন্টু এত। তাহলে n পাই সিগমা স্কয়ার এল, এটা হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা, সরি পুরা সিলিন্ডারের মধ্যে অণুর সংখ্যা। আর পুরো সিলিন্ডারে যতগুলো অণু আছে ততগুলা ধাক্কা খাবে। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের টোটাল ধাক্কার সংখ্যা। তাহলে আমরা বলতে পারি যে গড় মুক্ত পথ ল্যামডা ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই এন। টোটাল দূরত্ব আমরা তো বলেই দিছি এল, আর আমাদের সেই এল এর মধ্যে ধাক্কার সংখ্যা হচ্ছে পাই সিগমা এন পাই সিগমা স্কয়ার এল। এই এল কাটাকাটি যাবে, 1 বাই এন পাই সিগমা স্কোয়ার। এটা হচ্ছে ল্যামডার ফর্মুলা। এখন থেকে আমাকে মুখস্থ করতে হবে ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে 1 বাই এন পাই সিগমা স্কোয়ার। ল্যামডা ইকুয়ালস টু 1 বাই এন পাই সিগমা স্কোয়ার। পরীক্ষায় তোমার এতক্ষণ যা পড়াইছি কিচ্ছুই লাগবে না, বেসিকটা তো লাগবেই মাস্ট। ম্যাথ করার সময় সূত্র হিসেবে লাগবে হচ্ছে এটা, ল্যামডা ইকুয়ালস টু 1 বাই এন পাই সিগমা স্কয়ার। সব কিছু দেওয়া থাকবে, তোমাকে জানতে হবে কোনটা কি। এই ল্যামডাটা হচ্ছে আমাদের গড় মুক্ত পথ, যেটা আমরা বের করব। আর এনটা হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা, যেটা সরাসরি দেওয়া থাকবে। পায়ের মান তোমরা মুখস্থ জানো, সিগমা হচ্ছে প্রত্যেকটা অণুর ব্যাস, যেটা তোমাকে দেওয়া থাকবে। দেওয়া থাকলে তুমি ল্যামডার মানটা বের করে ফেলতে পারবা, হোপফুলি তোমরা বের করতে পারবা। ওকে, আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। ওকে, যদি বুঝতে পারি, আমাদের এখন মেইন কাজ হচ্ছে ল্যামডা। তো আমাদের এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে অলরেডি তোমার 2018 সালে, সরি 2018 না, 2018 মেবি, হ্যাঁ 2018 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষায় ল্যামডার সাথে রোয়ের একটা এমসিকিউ আসছিল, যে ল্যামডার সাথে রোয়ের রিলেশন কি? ঘনত্ব। তো ঘনত্ব তো এখানে নাই, ঘনত্ব কিভাবে নিয়ে আসবো? আসো কিভাবে ঘনত্ব নিয়ে আসতেছি। আমরা একটা জিনিস জানি, ঘনত্ব রো ইকুয়ালস টু এম বাই ভি, এটা আমরা জানি কি না? জানি। আচ্ছা, এই বি এর মান যদি 1 একক হয়, 1 একক, তাহলে এই 1 একক হইলে এম বাই 1 মানে কি? এম না? তাহলে 1 এককের ভরকে আমরা কি ঘনত্ব বলি না? একক আয়তনের ভরকে আমরা কি বলতে পারবো? ঘনত্ব বলতে পারবো না? ভরকে আয়তন দ্বারা ভাগ করলে ঘনত্ব পাই। তো আয়তন যদি 1 একক হয়, ভরকে 1 দ্বারা ভাগ করলে তো ভরটাই পাবো। এর মানে একক আয়তনে যে ভর সেটাই হচ্ছে ঘনত্ব। একক আয়তনে ভর যে কথা, ঘনত্ব সেম কথা। তাহলে আমরা বলতে পারি একক আয়তনে ভর মানেই ঘনত্ব। একক আয়তনে ভর মানেই কি? ঘনত্ব। একক আয়তনে ভর মানেই ঘনত্ব, মাথায় রাখতে হবে। একক আয়তনে ভর মানেই হচ্ছে ঘনত্ব। সাবরিনা আক্তার অন্তরা ভাইয়া, একক ধাক্কার সংখ্যাটা আবার বলেন। দেখো, ধাক্কার সংখ্যা হচ্ছে, আমরা বলছিলাম হচ্ছে এই সিলিন্ডারটার ভিতর, এই যে এই আয়তনের ভিতর যতগুলা অণু আছে ততটা ধাক্কা হবে। কয়টা অণু আছে জানি না, আমি জানি
এক একক আয়তনে অণু কয়টা আছে সেটা আমি জানি, ছোট হাতের n, এটা মানে একক আয়তনে। তো একক আয়তনে যদি জানি সেটা তো এক একক আয়তনে, আমাকে পুরো আয়তন জানতে হবে। তো পুরো আয়তন জানতে হলে এটা হচ্ছে সিলিন্ডারের আয়তন, সিলিন্ডার আয়তনের ফর্মুলা। তো আমরা তো একটু আগেই বলছিলাম যে এক একক আয়তনে যদি অণুর সংখ্যা n হয়, বি আয়তনে অণুর সংখ্যা কত? vn। তো আমাদের বি মানে এখন ফাই সিগমা স্কোয়ার এল, তাহলে আমি যদি বলি ফাই সিগমা স্কোয়ার এল আয়তনে অণুর সংখ্যা কত? ফাই সিগমা স্কোয়ার এল ইন্টু এন। তো আমরা আমাদের সুন্দরের জন্য এনটাকে সামনে রাখছি আর কি, এন ইন্টু ফাই সিগমা স্কোয়ার এল, শেষ। এটাই হচ্ছে আমার টোটাল অণুর সংখ্যা, আর সেটাই হচ্ছে আমার ধাক্কার সংখ্যা। আচ্ছা আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা ঘনত্বের রিলেশনটা দেখি। এর মানে এবার আসো আমরা এখান থেকে কীভাবে বের করব। তো আমি ধরে নিলাম একটা অণুর যে ভর না, এখানে একটা অণুর ভরটাকে আমি ধরে নিলাম m। তাহলে একটা অণুর ভর যদি m হয়, ভর আমি জেনে গেছি, এখন আমি জানবো একক আয়তনে ভর কত, কারণ একক আয়তনে ভরটাই আমি ঘনত্ব জানি। তাহলে একটা অণুর ভর যদি m হয়, একক আয়তনে অণুর সংখ্যা যদি n হয়, তাহলে আমরা বলতে পারবো এক একক আয়তনে অণু আছে n সংখ্যক, একটা অণুর ভর হচ্ছে m। তাহলে একক আয়তনে অণুর ভর কত? m ইন্টু n। এই রুমের মধ্যে আমরা যদি চিন্তা করি যে মনে করো লোক আছে এতটা, একটা লোকের ভর এত, তাহলে আমি লোক সংখ্যাকে ভর দ্বারা গুণ করলে টোটাল ভরটা পেয়ে যাচ্ছি না? সেম। তাহলে আমাদের একক আয়তনে অণু আছে n সংখ্যক, প্রত্যেকটা অণুর ভর যদি m হয়, m কে n দ্বারা গুণ করলে সেটা হচ্ছে একক আয়তনে অণুর ভর। একক আয়তনে অণুর ভরটাকে আমরা বলি ঘনত্ব। তাহলে আমার এখানে কি লাগবে? mn লাগবে। mn যদি জানি তার জায়গায় ঘনত্ব বসানো যাবে। তো আমার সিগমার যে ফর্মুলা 1/n ফাই সিগমা স্কোয়ার, এখানে তো কোনো n নাই, m নাই, তো আমি m নিয়ে আসবো। কেমনে আনতেছি দেখো, উপরেও m দ্বারা গুণ করলাম, নিচেও m দ্বারা গুণ করলাম, আর n তো আগে থেকে আছে। এই mn যে টার্মটা, এটাকে আমরা কি বলতে পারি? ঘনত্ব বলতে পারি না? এখন সিগমা ইকুয়ালস টু বলতে পারি m ডিভাইডেড বাই ঘনত্ব পাই সিগমা স্কোয়ার। এখান থেকে আমরা বলতে পারি দুইটা ইম্পর্টেন্ট লাইন মনে রাখতে হবে। ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1/ρ, এর মানে গড় মুক্ত পথ ঘনত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ঘনত্বের ব্যস্তানুপাতিক। আর এখান থেকে ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1/সিগমা স্কোয়ার, এর মানে গড় মুক্ত পথ অণুর ব্যাসের বর্গের ব্যস্তানুপাতিক, অণুর ব্যাসের বর্গের ব্যস্তানুপাতিক, আর হচ্ছে আমাদের ঘনত্বের ব্যস্তানুপাতিক। গড় মুক্ত পথ ঘনত্বের ব্যস্তানুপাতিক এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা হুবহু এটা আমাদের অলরেডি বোর্ডে আসছিল এমসিকিউতে 2018 সালে। গড় মুক্ত পথ ঘনত্বের ব্যস্তানুপাতিক, আর হচ্ছে আমাদের গড় মুক্ত পথ অণুর ব্যাসের বর্গের ব্যস্তানুপাতিক। এতটুকু বুঝছি কিনা? এবার আমরা এটা ফিনিশিং দিব মানে কি, এই সূত্রটা তো আসলে ভুল বলছি না, এটা শুদ্ধ করে আমরা তিনজন বিজ্ঞানীর তিনটে সূত্র আমরা এখানে দিব। তিনটে সূত্র সেম, খালি একটু পরিবর্তন, সেটা আমি দেখাই দিব, এবং কে কী ধারণা করছে সেটাও আমি বলে দিব। একটা বলি, আগে বলো আমরা একটু বুঝছি কিনা। একটু বুঝলে এবার ম্যাথ করার জন্য তোমার কী কী লাগবে সেটা আমরা বলি। ম্যাথ করার জন্য কী কী লাগবে আমরা বলি। ফাতেহা নীলা, এটা কিসের ঘনত্ব বের করলেন? গ্যাসের ঘনত্ব। কারণ গ্যাসের অণুগুলো দিয়েই তো আমি গ্যাসের ঘনত্ব নির্ণয় করব। এটা গ্যাসের ঘনত্ব। ওকে, তাহলে তুমি জাস্ট এখন সব ভুলে যাও, খালি মনে রাখবে কি, গড় মুক্ত পথ ল্যামডা ইকুয়ালস টু 1/n5 সিগমা স্কোয়ার। আর এমসিকিউর জন্য গড় মুক্ত পথ হচ্ছে রো এর ব্যস্তানুপাতিক, গড় মুক্ত হচ্ছে সিগমা এর বর্গের ব্যস্তানুপাতিক। শেষ। এবার আসো আমরা সবগুলো একসাথে করে দিই। গড় মুক্ত পথের যত সূত্র, হেডলাইন লেখো, গড় মুক্ত পথের যত সূত্র। গড় মুক্ত পথের যত সূত্র, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা জানলে তুমি এখন ইজিলি ম্যাথ করতে পারবা। সেটা আমি বলি। প্রথমে আমরা পড়ব হচ্ছে ক্লসিয়াস। প্রত্যেকজনকে নিয়ে আমি একটা কথা লিখব, ক্লসিয়াস। তোমরাও সুন্দরভাবে এবার নোট করবা। ক্লসিয়াসের থিমটা কী ছিল? তো ক্লসিয়াসের যে থিমটা ছিল, সেই থিমটা হচ্ছে যে অণুকে বিবেচনা করা হয়
বিবেচনা করা হয় সে বাদে বাকি সবাইকে স্থির ধরা হয়, সে বাদে বাকি সবাইকে স্থির ধরা হয়। এটা হচ্ছে ক্লসিয়াসের মেইন কনসেপ্ট। এবং এই বিজ্ঞানী ক্লসিয়াস যে সূত্রটা দিল সেই সূত্রটা হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু 1/n phi সিগমা স্কোয়ার। ওকে, এবার আসবো হচ্ছে আমাদের বিজ্ঞানী বোল্টজম্যান যে কাজটা করলো, বিজ্ঞানী বোল্টজম্যান এসে উনি যে তত্ত্বের ভিত্তিতে উনি সূত্র দিল সেই তত্ত্বটা হচ্ছে সকল অণুর গড়বেগ সমান। সকল অণুর, কারণ তোমার তো একটা আমি গ্যাসের পাত্র নিলে সেখানে অনেকগুলো অণু থাকতে পারে, প্রত্যেকের গড়বেগ সমান ধরে নিয়ে উনি বের করলো। তাহলে সকল অণুর গড়বেগ সমান, এই কনসেপ্টটা উনি মাথায় রাখছে। উনি ধরে নিল যে বিজ্ঞানী ক্লসিয়াস কিন্তু যে অণুটা গতিশীল সে বাদে বাকি সবাইকে স্থির ধরছে, আর বিজ্ঞানী বোল্টজম্যান চিন্তা করলো সবার গড় দূরত্ব সমান। আসলে কিন্তু সবার গড় দূরত্ব 100% সমান না, সবার গড় দূরত্ব সমান ধরে উনি ক্লসিয়াসের সূত্রটাকে চেঞ্জ করে দিছে। মানে উনি বলল বিজ্ঞানী ক্লসিয়াস সূত্র কি দিছে, 1/n phi সিগমা স্কয়ার। আমি লাল কালার দিয়ে দেখি তোমাদের বুঝতে সুবিধা হবে। উনি বলল যদি আমি সবার গড়বেগ সমান করি, উনি প্রমাণ করে দিছে, আমাদের প্রমাণ লাগবে না, আমাদের নাইও, সেটা হচ্ছে সূত্রটা হয়ে যাবে এরকম 3/4 n phi সিগমা স্কোয়ার। তাহলে খেয়াল করো, আমি লাল কালি দিয়ে লিখতেছি যাতে করে তোমাদের সূত্র এক্সট্রা করে মুখস্থ করা না লাগে। সূত্র এটাই, খালি নতুন করে একটা অনুপাত আছে 3/4 n phi সিগমা স্কোয়ার। এটা হচ্ছে বিজ্ঞানী বোল্টজম্যানের সূত্র। এরপর আসলো বিজ্ঞানী ম্যাক্সওয়েল আইসা দেখলো এরা যে যারা এই দুইজন বিজ্ঞানী যে বের করলো দুজনেই ভুল। ম্যাক্সওয়েল যে কাজটা করলো, ম্যাক্সওয়েল এর একটা বিখ্যাত তত্ত্ব আছে ব্যাগ বন্টন তত্ত্ব বা ব্যাগ বন্টন সূত্র। এই ব্যাগ বন্টন সূত্রের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা উনি এখানে কাজে লাগাইলো। কনসেপ্টটা কাজে লাগাইয়া উনি এই সূত্রটাকে লিখলেন ক্লসিয়াসের সূত্রটাই। তবে উনি পরিবর্তনটা করছে কোন জায়গায়, এই জায়গায়। তাহলে তোমাকে এই তিনটে সূত্র মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে ক্লসিয়াসের সূত্র, এটা হচ্ছে বোল্টজম্যানের সূত্র, এটা হচ্ছে ম্যাক্সওয়েলের সূত্র। এবার প্রথমত আসি, পরীক্ষায় যদি তোমাকে বলে দেয় ক্লসিয়াসের সূত্র অনুযায়ী গড় মুক্ত পথ বের করো, অবশ্যই এটা করতে হবে। বোল্টজম্যানের সূত্র অনুযায়ী করো, অবশ্যই এটা করতে হবে। ম্যাক্সওয়েলের সূত্র অনুযায়ী করো, অবশ্যই এটা করতে হবে। কিন্তু যদি কিচ্ছু না বলে, দেখো আমার প্রত্যেকটা জায়গায় সব সেম, খালি আমার অনুপাতে একটু সমস্যা, ধ্রুবকে একটু সমস্যা, তাহলে আমি পরীক্ষায় কোনটা করব? মাথায় রাখবো এই তিনটার মধ্যে সবচেয়ে অ্যাকুরেট হচ্ছে ম্যাক্সওয়েলেরটা। তাহলে আমরা মাথায় রাখবো দিস ইজ মোর অ্যাকুরেট। সো এক্সামে যদি কিছু না বললে এটা ইউজ করব। কিছু না বললে ম্যাক্সওয়েল, আই রিপিট অ্যাগেইন, এক্সামে কিছু না বললে আমরা ম্যাক্সওয়েল ইউজ করব। মোহাম্মদ আবিদ শাহরিয়ার 1/√2 কেন? এই শুনো, এগুলো তো হচ্ছে এক একটা তত্ত্ব। বিজ্ঞানী বোল্টজম্যানের থিওরি অনুযায়ী উনি প্রমাণ করে দিছে যে আমাদের ম্যাক্সওয়েলের ক্লসিয়াসের সূত্রটা পারফেক্ট না, সূত্র এটা পারফেক্ট ওনার মতে। তা আমরা তো সেই প্রমাণগুলোতে যাব না, এগুলো আমাদের সিলেবাস না, এগুলো সবগুলো হায়ার লেভেলের কনসেপ্ট। হায়ার লেভেল বলতে কেমন, যারা এগুলো নিয়ে রিসার্চ করে তাদের জন্য। সো তোমার ওগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই। তোমার কথা হচ্ছে ক্লসিয়াস যখন এটা করছে, ক্লসিয়াসের ভুলগুলোকে একটু সংশোধন করে বিজ্ঞানী বোল্টজম্যান এটাকে নতুন রূপ দিছে। বিজ্ঞানী বোল্টজম্যানেরটাকে আমাদের এই যে ম্যাক্সওয়েল আইসা তার নতুন একটা তত্ত্ব, সেই তত্ত্ব অ্যাপ্লাই করে দেখলো না এটা আমার দেখতে এরকম হয়। সো আমাদের এখন মাথায় রাখতে হবে ক্লসিয়াসের সূত্র এটা, বোল্টজম্যানের সূত্র এটা, ম্যাক্সওয়েলের সূত্র এটা। পরীক্ষায় যদি কিচ্ছু না বলে আমরা ম্যাক্সওয়েল ইউজ করব, আর যদি কিচ্ছু বলে দিই যেটা বলবি সেটা ইউজ করব। এবং এখানে তোমাকে মাথায় রাখতে হবে, পাশে লিখে রাখতে হবে এখানে ল্যামডা মানে কি, এখানে ল্যামডা মানে হচ্ছে গড় মুক্ত পথ।
কোন টার্মটা কি মিন করে? গড়মুক্ত পদ, খুবই ইজি, এখানে কঠিনের কোনো কিছু নাই। ল্যামডা হচ্ছে গড়মুক্ত পদ, ছোট হাতের এন মানে হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা, একক আয়তনে অণুর সংখ্যা, এটা হচ্ছে ছোট হাতের এন। এরপর হচ্ছে সিগমা, সিগমা মানে হচ্ছে প্রতিটি অণুর ব্যাস, সিগমা মানে হচ্ছে প্রতিটি অণুর ব্যাস, শেষ। এটা জানলে হয়ে যাবে। আর এক্সট্রা ইনফরমেশন যেটা জানতে হবে, ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1/ρ, এমসিকিউর জন্য ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1/σ², দ্যাটস এনাফ। গড়মুক্ত পদ এই বোর্ডেই চলে আসছে, এই বোর্ডে সব চলে আসছে। এবার আসো, এটা নিয়ে একটা প্রশ্ন ছিল বুয়েটে, মেবি বুয়েটের প্রশ্নটা কই, পাইছি। বুয়েটে 15-16 সালে আসছিল, এটা তো আমাদের বছরে আসছিল। হ্যাঁ 2000 না 15-16 তো আমাদের, আমরা 15-16 তো, হ্যাঁ আমরাই 15-16, ঠিক আছে, এটা আমাদের সময় আসছিল। আচ্ছা, তাহলে দেখো ওনারা কিন্তু প্রত্যেকে আলাদা করে অ্যানালাইজ করছে, ইউনিকলি অ্যানালাইজ করছে, ইউনিকলি অ্যানালাইজ করে ওনাদের মতো করে মতামত দিছে। কিন্তু আমি দেখলাম তিনটা সূত্রকে একসাথে লিখলে এই পরিবর্তনগুলো হয়। আর পরিবর্তন কোন জায়গায় বোঝার জন্য আমি তোমাকে লাল কালারে লিখে দিচ্ছি, কারণ আমাদের এক্সামে যাইয়ে তোমরা এগুলোগুলো করো, এই পরিবর্তনগুলো চোখে দেখো না, তো ওই জন্য আমি এগুলো লাল কালারে দেখাই দিছি। পরীক্ষায় কিচ্ছু না বললে কিন্তু তোমরা ম্যাক্সওয়েল ইউজ করবা, হ্যাঁ বারবার বলতেছি, কিচ্ছু না বললে ম্যাক্সওয়েল। স্নেহা ইসলাম আনসার করছিলেন, করার তো কথা, এটা তো সোজা জিনিস। সে 2015 সালে পরীক্ষা দিয়েছে, এতদিন সব কিছু মনে আছে, এটা তো সোজা একটা কোয়েশ্চেন ছিল। এখন কোয়েশ্চেন লিখলে তোমরা নিজেরাই সলভ করতে পারবা, যদি সূত্র জানো আর কি। আচ্ছা আমি প্রশ্নটা লিখি, এটা হচ্ছে বুয়েট অ্যাডমিশন টেস্ট 2015-16, বুয়েট 15-16, ওকে। সেটা হচ্ছে প্রতি সেন্টিমিটার কিউব এ অণুর সংখ্যা, প্রতি ঘন সেন্টিমিটারে, সেন্টিমিটার কিউব এ অণুর সংখ্যা। দেখো এটা তোমরা কুইকলি চেঞ্জ করো, তোমরা যদি এসে এককে করবা, সেন্টিমিটার কিউবকে কী করবা, মিটার কিউবে নিবা, খাতায় নিয়ে ফেলো, দেখি তোমরা পারো কি না। অণুর সংখ্যা, অণুর সংখ্যা সমান, অণুর সংখ্যা সমান্তর প্রশ্নে লেখা থাকে না, 1.5 × 10⁻19t, এতটি। প্রতি সেন্টিমিটার কিউবে অণুর সংখ্যা 1.5 × 10⁻19t, এবং অণুর পারমাণবিক ব্যাসার্ধ, এবং অণুর পারমাণবিক ব্যাসার্ধ, অণুর পারমাণবিক ব্যাসার্ধ, এবং অণুর পারমাণবিক ব্যাসার্ধ সমান 2 × 10⁻8, 2 × 10⁻8 মিটার হলে, মিটার হলে এত মিটার হলে গড় মুক্ত পথ নির্ণয় করো, গড় মুক্ত পথ নির্ণয় করো, পথ নির্ণয় করো। এই ম্যাথটা অ্যাডমিশনে করতে পারলে 10 ছিল, 10-এ 10 পাওয়া খুবই ইজি। আর ইন্টারমিডিয়েটে তো 10 আসার চান্স নেই, কারণ সর্বোচ্চ মার্কস 4, অনেকে পারার কথা। আচ্ছা দেখি তো আমরা পারি কিনা, দেখি একটু আমরা পারি কিনা দেখি। প্রথম কথা হচ্ছে ভাইয়া, এখানে বলা হলো প্রতি সেন্টিমিটার কিউবে অণুর সংখ্যা হচ্ছে এতটা, তাহলে আমরা জানি অণুর সংখ্যা n যেটা পড়ছিলাম সেটা কিন্তু একক আয়তনে, তাহলে আমরা বলতে পারবো অণুর সংখ্যা কত, 1.5 × 10⁻19। এই যে এতটি আছে, এটা তো এসআই এককে নাই, তাহলে অণুর সংখ্যা এত টি পার সেন্টিমিটার কিউব, প্রতি সেন্টিমিটার কিউবে এতটি। কিন্তু আমার যেটা লাগবে সেটা হচ্ছে প্রতি মিটার কিউবে কত, আমার যেটা লাগবে সেটা হচ্ছে কি প্রতি মিটার কিউবে কত। তো এটার এই ধরনের কনভার্সনগুলো আমরা অনেকে পারি না, ওই কারণে আমি তোমাকে একটু আলাদা করে করাই দিই। n সমান হচ্ছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি 1.5 × 10⁻19 এত টি ডিভাইডেড বাই নিচে হচ্ছে 1 সেন্টিমিটার কিউব। সেন্টিমিটারকে মিটারে নিতে হলে কী করতে হয়, সেন্টিমিটারকে মিটারে নিতে হলে 100 দ্বারা ভাগ করতে হয়। 100 দ্বারা ভাগ করা মানে হচ্ছে কি, 100 দ্বারা ভাগ করা মানে হচ্ছে 10⁻2 দ্বারা গুণ করা। তাহলে আমরা ভালো করে খেয়াল করো, 1.5 × 10⁻19t, এই 1টাকে আমরা 10⁻2 দ্বারা গুণ করব। তাহলে 10⁻2 দ্বারা গুণ করলে সেন্টিমিটারটা মিটারে গেল।
এটা তো সেন্টিমিটারটা মিটারে গেছে, তার কিউব বর্তমানে হচ্ছে মিটার কিউব। তোমরা এই ভুলটা করো, কারণ তুমি সেন্টিমিটারকে মিটারে নিলে tan ইনভার্স 2 দ্বারা গুণ করলা, এটা তো সেন্টিমিটার কিউব। তাহলে আমাদের এটা হয়ে যাবে 1.5 × 10⁻19 ডিভাইডেড বাই, এখানে 1 তো গুণ করলে 10, 3 × 2 = 6, তাহলে -6 আমাদের মিটার কিউব। তাহলে 6টা উপরে উঠলে +6, 19 আর 6 হচ্ছে 25, 1.5 × 10⁻25 এত টি প্রতি মিটার কিউবে। তাহলে আমরা লিখে ফেললাম, এটা সরাসরি দেখে দেখে লিখে ফেলা যায় 1.5 × 10⁻19। তোমরা যখন অ্যাডমিশন দিয়ে যাবে এগুলো মুখোমুখি করে ফেলতে হবে। তো সেন্টিমিটার কিউবে আর সরাসরি মুখস্থ রাখতে পারো, সেন্টিমিটার কিউবকে যদি মিটার কিউবে নিতে হয় tan ইনভার্স 6 দ্বারা গুণ করতে হয়, এটা তুমি মুখস্থ রাখতে পারো, সুবিধা। তাহলে আমাদের tan ইনভার্স 6 দ্বারা কী করলাম, গুণ করলাম। তো tan ইনভার্স 6 দ্বারা গুণ করলে সেটা মিটার কিউবে গেল, তো সেটা তো আমার নিচের জিনিসটাকে উপরে তুলে নিয়ে আসলাম। উপরে তুলে নিয়ে আসলে এটা হয়ে গেছে 10⁻19 × 10⁻6 এত টি পার মিটার কিউব। তাহলে আমরা বলতে পারি 1.5 × 10⁻25 এত টি পার মিটার কিউব। শেষ। এটা হচ্ছে আমরা n এর মান পেয়ে গেছি। এটা বুঝছি না, এটা তোমরা সবাই জানার কথা, তো আমি তাও ব্যাখ্যা করলাম, কারণ অনেকে একক নিয়ে একটু জটিলতায় ভুগে, ওই জন্য আমি বলে দিলাম n। আচ্ছা, ভালো কথা। তো আমরা এটা পাইলাম হচ্ছে অণুর সংখ্যা n এর মান পেয়ে গেছি। এবারে বললো অণুর পারমাণবিক ব্যাসার্ধ বলে দিছে। তো আমরা যে ফর্মুলা পড়ছিলাম সেই জায়গায় গড়মুক্ত প্রতীকে আমি ব্যাসার্ধ পড়ছি নাকি ব্যাস পড়ছি? ব্যাস পড়ছি। তো ব্যাসটা ব্যাসার্ধের কয় গুণ? দ্বিগুণ। তাহলে আমরা বলতে পারবো সিগমা সমান হচ্ছে 2r। তাহলে 2 × r এর মান কত দেওয়া আছে? 2 × tan ইনভার্স 8 মিটার। এটা কিন্তু মিটারে দেওয়া আছে, মিটারে থাকবে। তাহলে 2 × 2 = 4 × tan ইনভার্স 8 মিটার। এবার তোমাকে বলছে গড়মুক্ত পথ কত, ল্যামডা = what। সো আমরা কার সূত্র ইউজ করবো? অবশ্যই ম্যাক্সওয়েল, যেহেতু কিছু বলে নাই। তাহলে ল্যামডা হচ্ছে 1/√2 n π∑²। এবার কেউ আমার বলতে পারো ভাই ম্যাক্সওয়েল ইউজ না করো, নোবেল ইউজ করলে ভুল হবে না? ভুল হবে না, সবগুলোই শুদ্ধ, তবে সবচেয়ে বেশি শুদ্ধ হচ্ছে ম্যাক্সওয়েল। ওই কারণে তোমাকে ম্যাক্সওয়েল ইউজ করাটা বেটার। বাট ভুল কমে যদি তুমি ম্যাক্সওয়েল কখনো না ইউজ করো, ওটা ইউজ করো, সেক্ষেত্রে তোমাকে মার্কস দিতে বাধ্য, সেক্ষেত্রে হয়তো মার্কস একটু কেটে ফেলতে পারে। বাট ম্যাক্সওয়েল দেওয়াটা সবচেয়ে বেটার। তো আমি এখান থেকে দেখি 1/√2 n এর মান কত? 1.5 × 10⁻25 ইন্টু পায়ের মান হচ্ছে 3.1416, আর সিগমার মান হচ্ছে 4 × 10⁻8 হোল স্কোয়ার। ক্যালকুলেশন করলে এখানে আমার আনসারটা বের করা আছে 9.38 × 10⁻12, 9.38 × 10⁻12। দেখছো, এই ম্যাথ অ্যাডমিশন আসছে, করলে 10 পাবা, 10-এ 10 পাবা। এই 3টা লাইনের ম্যাথ, দেখো 3টা লাইনের ম্যাথ, 10-এ 10। অনেকে বলে অ্যাডমিশনের প্রশ্ন খুবই কঠিন না, অ্যাডমিশনের প্রশ্ন হচ্ছে তুমি কীভাবে নিচ্ছ, সেটা হচ্ছে মেইন কথা। অনেকে এই ম্যাথটাকে জটিল করে ফেলবে, কেন? বুয়েটের প্রশ্ন অনেক কঠিনও হয়, আমাকে তো কঠিনভাবে চিন্তা করতে হবে। সে কঠিনভাবে চিন্তা করতে 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 তার মাথাটা কঠিন হয়ে গেছে, বর্তমানে তার মাথা নড়ে না। আনসার বের হওয়ার তো কোনো কারণই নেই, কারণ তার মাথাই তো নড়ে না, আনসার কেন বের হবে? সাবরিনা আক্তার অন্তরা ভাইয়া 2r কেন লিখলেন? এই যে দেখো, আমরা যে এখানে সিগমা ইউজ করছি সেটা কি ছিল? প্রত্যেকটা অণুর ব্যাস, আর তারা দিয়ে দিছে কি? ব্যাসার্ধ। তো আমাকে দেওয়া আছে ব্যাসার্ধ, কিন্তু আমার সূত্র অনুযায়ী কি লাগবে? ব্যাস লাগবে। ব্যাসার্ধকে 2 দ্বারা গুণ করলে কি পাওয়া যায়? ব্যাস পাওয়া যায়, তাই লিখছি। অন্তরা আনসার পাইছো কিনা বলো? বলো বুঝছি কি না? এখানে কিন্তু হোল স্কয়ার আছে, ক্যালকুলেশন করার সময় মাথায় রাখি, এখানে হোল স্কয়ার আছে। 4 × 10⁻8 পুরোটার উপর হোল স্কয়ার আছে, এই পুরোটার উপর হোল স্কয়ার আছে, মানে এটা আমাদের ওই পুরোটার উপর হোল স্কয়ার আছে, কিন্তু এটা মাথায় রাখবা। বুঝছো কি না? বুঝলে আমাদের মনে হয় না আজকে আর পড়ানোর প্রয়োজন আছে। তোমাদের নেক্সট ক্লাসে যে কাজটা করতে হবে, আমি স্বাধীনতার মাত্রার একটা ক্লাস
বলছিলাম করার জন্য, যারা এখনও করো নি অবশ্যই নেক্সট ক্লাসে করে নিব, কারণ আমাদের নেক্সট মানে অবশ্যই আজকে বা কালকের মধ্যেই করে ফেলবো, কারণ নেক্সট ক্লাসটা নেওয়ার সময় আমাদের স্বাধীনতার মাত্রা মাস্ট লাগবে। সো তোমরা স্বাধীনতার মাত্রা ক্লাসটা করলে আমি নেক্সট ক্লাসের শুরুতে সামারি করে আমি সামনে আগে যেতাম। আর নেক্সট ক্লাসে আমরা নতুন কনসেপ্ট ধরবো, সেটা হচ্ছে তোমার বাষ্প। তো বাষ্পের মধ্যে এখানে আপেক্ষিক আর্দ্রতার কিছু ম্যাথ আছে, আমরা প্রত্যেকটা ডিটেলস ব্যাখ্যা করব। এখান থেকে মোটামুটি বলা যায় আদর্শ গ্যাস থেকে প্রশ্ন আসলে ওই পার্ট থেকে সৃজনশীলে আসে, এটা মোটামুটি চোখ বন্ধ করে বলা যায় ম্যাক্সিমাম টাইমস আর কি। তো সেখানকার ম্যাথগুলো খুবই সোজা, যারা ঐকিক নিয়ম পারো না ছোটো ভাই বোনদের থেকে জিজ্ঞেস করে ঐকিক নিয়মটা শিখে নিবা, কারণ সেখানে আমি করতে গেলে আমরা মানে নেক্সট যে টপিক্সটা সেই টপিক্সের ম্যাথ করতে গেলে আমাকে ঐকিক নিয়ম করা লাগবে। ঐকিক নিয়ম, এত ডিগ্রি সেলসিয়াসে এটা হলে এত ডিগ্রি বাড়লে কতটুকু হবে, কমলে কতটুকু হবে, এত ডিগ্রি বাড়লে একের জন্য কত, এতর জন্য কত। ঐকিক নিয়মটা তোমরা একটু করে ফেলবে, হ্যাঁ ঐকিক নিয়ম যারা পারো না আর কি। হাসান ইসরাক কই পাবো? আচ্ছা আমি গ্রুপে আজকে দিয়ে দিব, তাহলে আমি হয়তো তোমাদেরকে দিতে মনে নেই। আচ্ছা আমি আজকে দিব, হ্যাঁ। আর তোমরা এটা একটু ইয়া করে রেখো। আর হোপফুলি আমি যতটুকু আমার মনে পড়ে, আমি যখন অফলাইন ছিল তখন পড়াইছিলাম পোলাবাইনদেরকে এই টপিক্স পড়ানোর সময় একটা সৃজনশীল করাইছিলাম। আর আমি সৃজনশীল করাই মানে এটা বোর্ডে সৃজনশীল করাই। সো হোপফুলি তোমাদের বোর্ডে একটা এটা নিয়ে সৃজনশীল আছে, যে গড়মুক্ত পথ থেকে সৃজনশীল আছে। আমার এখন স্পষ্ট মনে আছে আমি তাদেরকে গড়মুক্ত পথে সৃজনশীল করাইছিলাম। আর সৃজনশীল করাইছে মানে এটা বোর্ডের সৃজনশীল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। সো গড়মুক্ত পথের মেবি বোর্ডের সৃজনশীল আসছে কি না, আচ্ছা আমি দেখি। আমার সামনে ইসেক স্যারের বই আছে, এই বইটা আছে কিনা আমি একটু দেখি। গড়মুক্ত পথের সৃজনশীল আছে, সৃজনশীলটা একটু দেখে নিবা, দেখি পাই কি না। একটু কয়েক সেকেন্ড ওয়েট করো তোমরা একটু। খুঁজে পাচ্ছি না, মানে এখান থেকে একটা সিকিউ আসছিল মনে হয়। ওকে বাদ দাও, খুঁজে পাচ্ছি না। তাহলে সৃজনশীল হয়তো আসছে, তোমরা একটু করে নেবা। এই টাইপ এই রিলেটেড, মানে এক কথায় গ্যাস রিলেটেড সব কিছুই তোমরা করে ফেলবো। আমাদের আনুষ্ঠানিকভাবে আজকে গ্যাস রিলেটেড সব কিছু শেষ। তবে স্বাধীনতার মাত্রা নিয়ে যেমন গতিশক্তির ফর্মুলা করছি না, এই গতিশক্তির ফর্মুলাটা স্বাধীনতার মাত্রায় গেলে একটু চেঞ্জ হবে। কোন জায়গায় চেঞ্জ হবে সেটা আমি দেখাবো। তো সেগুলো তোমাদেরকে ওইভাবে করতে হবে আর কি, আগামী ক্লাসে সেটা নিয়ে ম্যাথও করাবো। সো আমরা নেক্সট ক্লাসে তাহলে প্রথম দিকে আমরা স্বাধীনতার মাত্রা নিয়ে কথা বলবো মানে কি হালকা করে একটু ওই রিভাইজ দিয়ে দিব, আর হচ্ছে মানে ফিনিশিং লাইনগুলো বলে দিব। আর পাশাপাশি ওইখানে একটা শক্তির সমবিভাজন নীতি আছে, সেটা পড়াবো। সেটা পড়ানোর পরে আমরা বাষ্পতে চলে যাব। এই বাষ্পটা হচ্ছে অন্যতম হট টপিক্স, এটাই হচ্ছে আমাদের লাস্ট টপিক্স। ওই বাষ্পটা মোটামুটি আমার মনে হয় 3 ক্লাসে হোপফুলি শেষ হয়ে যাওয়ার কথা। সেটা বাষ্পর মধ্যে গেলে বেশি টাইম লাগার কথা না, তাও বাষ্পটা একটু আমাকে মানে একটু স্পষ্টভাবে পড়াইতে হয়, কারণ ওই কনসেপ্টটা ম্যাক্সিমাম স্টুডেন্ট বুঝে না, পারফেক্টলি বুঝে না তারা। তো সেটা হচ্ছে একটু আমাকে মানে জোরালোভাবে পড়াইতে হয়, ওই কারণে। ঠিক আছে, আজকে আর কথা না বলি, আমরা যাই। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।